আচ্ছা তাহলে আজকে স্থির তড়িতে কত নাম্বার লেকচার? 3। টার্গেট কত নাম্বার লেকচার পর্যন্ত দেখি বলতো? 7। স্থির তড়িৎ এখানে এমন ভাবে করানোর ট্রাই করতেছি যেন প্রতিটা টপিক বুঝাচ্ছি, প্রতিটা টপিকের উপর ম্যাথ করে দিচ্ছি, তাই না? তো প্রতিটা টপিকের উপর যে ম্যাথ করে দিচ্ছি ওই ম্যাথগুলো করতে পারলে আমার মনে হয় না কোনো ম্যাথ ওই টপিকের উপর তোকে আটকে দিতে পারবে এরকম। লেকচার 3। ওকে। আচ্ছা তাহলে আজকে আমরা প্রথমে পড়বো চার্জের তলমাত্রিক ঘনত্ব। প্রথমে আমরা কি পড়বো? চার্জের তলমাত্রিক ঘনত্ব। আর কয়েকটা দিন করতো, তোর তার টাইমই নেই, বুঝছিস নাই? টাইম তো আর নেই এখন। একদিন সময় নষ্ট করা মানে এটা অনেক। আর ইন্টার ইন্টার পরীক্ষা হচ্ছে লাস্ট 2 মাস হচ্ছে যে সব থেকে ক্রুশাল মোমেন্ট। তাহলে দেখ চার্জের তলমাত্রিক ঘনত্ব সিলেবাস কিন্তু আমার আমার প্রায় শেষ। হ্যাঁ, ফিজিক্সে সেকেন্ড পেপার হচ্ছে স্থির তড়িৎ পড়াবো আর চল তড়িৎ পড়াবো, বাকিগুলো হচ্ছে তুই আগে যেগুলো পড়ছো ওগুলো থেকে পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, কেন ওগুলো ইজি চ্যাপ্টার, এগুলা আগে পড়ে থাকলে পারার কথা। প্র্যাকটিসের অভাব ছিল হয়তো, প্র্যাকটিসের অভাব থাকতে পারে, কিন্তু এখন আমি তো আর 3-4 মাসে ফুল ফিজিক্স শেষ করতে পারবো না। এটা হচ্ছে যে এটা, তারপর হচ্ছে যে আর কেমিস্ট্রি তো ফুল শেষ, একদম ভালো করে শেষ করছে, একদম ভালো করে শেষ করছে। তো এগুলো হচ্ছে এখন প্র্যাকটিস করতে হবে, কারণ নাহলে কিছুই মনে থাকবে না। আচ্ছা তাহলে আমরা শুরু করি। চার্জের তলমাত্রিক ঘনত্ব এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে, আমি আগে সংজ্ঞাটা লিখে দিই। সংজ্ঞাটা হচ্ছে পরিবাহী পৃষ্ঠে প্রতি একক ক্ষেত্রফলে। পরিবাহী পৃষ্ঠে, পৃষ্ঠ মানে বুঝছ তো নাকি? পরিবাহী পৃষ্ঠে প্রতি একক ক্ষেত্রফলে, প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ চার্জ থাকে, যে পরিমাণ চার্জ থাকে, বুঝতে পারছি? এটাকে আমরা কি বলতেছি? চার্জের তলমাত্রিক ঘনত্ব। আর এটাকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? সিগমা দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, পরিবাহীর পৃষ্ঠে ধর এটা একটা পরিবাহী, এটা একটা কি পরিবাহী। এখন পরিবাহীর পৃষ্ঠে এটাই ওর পৃষ্ঠ না? তো ওর পুরো পৃষ্ঠ দূরে যাওয়ার অনেকগুলো চার্জ আছে। কি আছে? চার্জ আছে। আমি পজিটিভ দিয়ে এক্সাম্পল দিচ্ছি আর কি, নেগেটিভ হইতে পারে, এটা ওর ইচ্ছা। তো তোর পৃষ্ঠে এতগুলো চার্জ আছে, ঠিক আছে? তার মানে কি এই পৃষ্ঠটার একটা ক্ষেত্রফল আছে না? ধরলাম এই পৃষ্ঠের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল, টোটাল ক্ষেত্রফল কত? এ। কত? এ। ফুল পৃষ্ঠটার ক্ষেত্রফল হচ্ছে এ। হ্যাঁ, টোটাল লিখে দিই, টোটাল। আচ্ছা, তারপর হচ্ছে ধর এই পৃষ্ঠটাতে টোটাল চার্জ আছে কত? টোটাল চার্জ আছে ধর বড়াতের কিউ। হুম, বড়াতের কিউ দ্বারা কি বোঝাচ্ছি, মানে এখানে যতগুলো চার্জ আছে সবগুলো মিলে বড়াতের কিউ পরিমাণের সমান, বুঝতে পারছি? তাহলে এখন তুই আমাকে বল সিগমা সমান কত হবে? সিগমা সমান কি হবে? কিউ বাই এ না? কারণ কেন? এর ক্ষেত্রফলে থাকে কিউ পরিমাণ চার্জ, তাহলে একক ক্ষেত্রফলে থাকবে কিউ বাই এ। তার মানে সিগমার সূত্র পাওয়া গেছে নাকি? ওকে। তারপর হচ্ছে কি, এখন এই যে চার্জের তলমাত্রিক ঘনত্ব যে ব্যাপারটা, এই ব্যাপারটা নর্মালি এরকম চতুর্ভুজ আকৃতির ক্ষেত্রফল হিসাব করা হয় না। কিসে হিসাব করা হয়? গোলকের ক্ষেত্রফল হিসাব করা হয়। কিসে হিসাব করা হয়? গোলকের ক্ষেত্রফল হিসাব করা হয়। ইভেন কিছু যদি প্রশ্নে বলে দেওয়া নাও থাকে,
তাহলে আমাদেরকে মনে মনে কি ধরে নিতে হবে? গোলকের ক্ষেত্রফল, বুঝতে পারছি? তাহলে এখন আমরা গোলক চিন্তা করি। হুম, আমি একটা গোলক নিই, এটা কি একটা গোলক না? ধর একটা ফুটবল আর কি। ফুটবলের এই পৃষ্ঠে, মানে ফুটবলের পুরো পৃষ্ঠ জুড়ে, আমি তো আর 3D চিত্র আঁকতে পারতেছি না, কিন্তু ফুটবলে তো ওই অপোজিট পৃষ্ঠ আছে, সাইডের পৃষ্ঠ আছে, বাম ডানের পৃষ্ঠ আছে, তোর সামনে যেটা দেখছিস এটাও পৃষ্ঠ, মানে ওভারঅল টোটাল পৃষ্ঠ মিলে সব, মানে চার্জ আছে, কতগুলো চার্জ আছে, ঠিক আছে? কি আছে? পৃষ্ঠের মধ্যে চার্জ আছে, চার্জ, এই যে চার্জ, অনেকগুলো চার্জ আছে, বুঝতে পারছি? আমি শুধু একটা পৃষ্ঠে দেখাচ্ছি, কিন্তু পৃষ্ঠটা আসলে ফুটবলে অনেক, 3D চিত্র না, আমি তার 3D চিত্র আঁকতে পারবো না। তাহলে চার্জ আছে, তাহলে এতগুলা চার্জ। এখন তাহলে ফুটবলের ক্ষেত্রে তো সূত্র সেম হবে, গোলকের ক্ষেত্রে সূত্র সেম হবে, ঠিক না? তো বললাম ফুটবলের পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে এ, তাহলে কি হবে? কিউ বাই এ, তাই না? কিন্তু এই ক্ষেত্রে আমরা কি জানি? আমরা একটা জিনিস জানি, কি জিনিস জানি বলতো? ইয়েস, আমরা জানি কি? গোলকের ক্ষেত্রফল জানি, তাই না? গোলকের ক্ষেত্রফল সমান কত? গোলকের ক্ষেত্রফল সমান আমরা বলতে পারি 4 পাই স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার। হ্যাঁ, তাহলে কিউ বাই 4 পাই আর স্কোয়ার লিখতে পারি না? এখন ইচ্ছা করে আমরা জোর করে আরেকটা সূত্র বানাবো, ইচ্ছা করে হুদায় সারা ফিজিক্সের কাজই তো এগুলো, খালি কি বানানো? সূত্র বানানো। তো ইচ্ছা করে আমরা আবার জোর করে একটা সূত্র বানাবো। আমরা এটাকে এভাবে লিখতে পারি না? এপসাইলন নট কিউ, এখানে একটা এপসাইলন দিয়ে দিলে জিনিসটা সেম বুঝাচ্ছে না? কারণ এপসাইলন নট আর এপসাইলন নট কাটাকাটি যাবে। এখন উপরে এপসাইলনটাকে এই পাশে পাঠিয়ে দিই, ইন্টু ইন্টু এপসাইলন নট আকারে পাঠিয়ে দিই উপরেরটাকে, বুঝাইতে পারছি? আর নিচেরটাকে এভাবে লেখা যায় কিনা দেখতো, 1/4 পাই এপসাইলন নট লেখা যায়, ইন্টু কিউ বাই আর স্কোয়ার, লেখা যাচ্ছে? ওকে, সূত্রটা চেনা চেনা লাগতেছে? কিসের সূত্র? তড়িৎ প্রাবল্যের সূত্র, তড়িৎ প্রাবল্যে, কুলম্বের সূত্র না কিন্তু, কারণ কুলম্বের সূত্রে কি হতো? কুলম্বের সূত্র হচ্ছে Q1 Q2 থাকতো, তাই না? ডিভাইড বাই ডি স্কয়ার বা আর স্কয়ার যেটাই থাকুক, কিন্তু তড়িৎ প্রাবল্যের সূত্রে জাস্ট কি হয়, একটা চার্জ কি হয়ে যায়? ওয়ান, একটা চার্জ ওয়ান হয়ে যায় না? গত ক্লাসে পড়াইছি না এগুলা? ওকে, তাহলে এটা কি তড়িৎ প্রাবল্যের সূত্র আমরা বলতে পারতেছি, তাই তো? তাহলে আমরা বলতে পারি যে এটা কি সমান, এটা কি হবে? ই, এটাকে ই লিখতে পারি না? ই ইন্টু এপসাইলন নট না? ইন্টু এপসাইলন নট, তার মানে আমরা আরেকটা সূত্র পাইছি কিনা বলতো, যে সিগমা সমান বা তল মাত্রিক ঘনত্ব সমান কি হবে? তড়িৎ প্রাবল্য গুণ এপসাইলন নট। এপসাইলন নট মানে কি? শূন্য মাধ্যমে ভেদন যোগ্যতা, সূত্র পাইছি না? তাহলে এটা একটা সূত্র পাইলাম, বুঝতে পারছি তাহলে? ওকে, আরেকটা এমসিকিউর জন্য আসে, এমসিকিউর জন্য যেভাবে নোট করে দিচ্ছে আমার মনে হয় না এর বাইরে কোনো প্রশ্ন আসার কথা। কি এমসিকিউ আসে প্রতিটা টপিক থেকে ওইভাবে ম্যাথ করাচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে একটা নোট করাই দিই, তারা নোট, এমসিকিউ তে একটা প্রশ্ন আসে, কিসের জন্য? এমসিকিউর জন্য। এমসিকিউর জন্য একটা তথ্য আমরা লিখতে পারি, সেটা হচ্ছে কি বলে, সিগমা আছে না? সিগমা মানে কি? তলমাত্রিক ঘনত্ব, তার যে তলমাত্রিক ঘনত্ব সিগমা এর সমানুপাতিক, এটা কি সমানুপাতিক? সমানুপাতিক কি? 1/r², 1 বাই কি? আর স্কোয়ার। এটা জাস্ট মুখস্থ, বুঝতে পারছি? কোত্থেকে আসছে এটা তো তোর চোখের সামনে দেখতে দোষ, মুখস্থ কেন করতে হচ্ছে? কারণ কেন? কারণ হচ্ছে কিউ কনস্ট্যান্ট, কিউ তো কনস্ট্যান্ট থাকবে, এখানে তো একটা নির্দিষ্ট পরিমাণে চার্জ থাকবে গোলকটাতে, তাই না? আমরা তো চার্জের সংখ্যা বাড়াবো না কমাবো না, তো কিউ কনস্ট্যান্ট আর একটু অংশ কনস্ট্যান্ট, শুধু একটু অংশ কি কনস্ট্যান্ট না, আর আমরা চেঞ্জ করতে পারি চাইলে। তার মানে আমরা বলতে পারি না সিগমা সমানুপাতিক 1/r², তো এখান থেকে আসছে আজকে সিগমা সমানুপাতিক 1/r²।
আর মানে কি দূরত্ব, বুঝতে পারছি? দূরত্ব বা হচ্ছে কি ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ, গোলকের কি ব্যাসার্ধ। তার মানে একটা চার্জের তলমাত্রিক ঘনত্ব তার গোলকের ব্যাসার্ধ, বা একটা গোলকের তার তলমাত্রিক ঘনত্ব হবে তার ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক। বুঝতে পারছি? তাহলে এই কথাটা লেখা যায় না? তাহলে এটাও লিখে দিচ্ছি আমি। আমার সাথে সাথে নোট করতেছ নাকি? একটা গোলকের তলমাত্রিক ঘনত্ব তার ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক। হুম 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 70 পেছস? তাহলে ইন্টারে শিওর এ প্লাস, তাহলে ইন্টার এ প্লাস। তাহলে একটা গোলকের তলমাত্রিক ঘনত্ব তার ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক, তাই তো? আর আমরা সূত্র বেশিরভাগ এটা ইউজ করব। কেন সূত্র বেশিরভাগ এটা ইউজ করব? আচ্ছা না, এটা এভাবে লোড না করে কোনো কিসের পৃষ্ঠ বলা না থাকলে, হুম, আরেকটা নোট করে দিই। আমরা শর্ট এটাকে এক লাইনে কিভাবে লেখা যায়? আমরা র্যান্ডমলি পৃষ্ঠ বলতে গোলককে ধরে নিব, এভাবে বলা যায় না? হুম, গোলক ধরে নিব, বুঝতে পারছি? তার মানে চার্জের তলমাত্রিক ঘনত্ব এই টাইপের অঙ্ক করতে গেলে আমরা গোলক ধরে করব। চার্জের চার্জের তলমাত্রিক ঘনত্বের ম্যাথ করার ক্ষেত্রে কি ধরে করব? গোলক ধরে করব। ধরে করব যদি কিছু বলে দেওয়া না থাকে। তাহলে এতক্ষণ যা পড়াইছি একটু বুঝছস কিনা আমাকে বলতে একটু। আওয়াজ তো। আচ্ছা, তলমাত্রিক ঘনত্বের একক কি হবে? এটা তো একদম ইজি ব্যাপার। এককটা আমি এই পাশে লিখে দিই, অন্য কালার দিয়ে লিখে দিই। একক কিউ বাই এ না? তাহলে কিউ সমান কত? কুলম। আর এ হচ্ছে মিটার স্কয়ার। তাহলে কুলম পার মিটার স্কয়ার, বুঝতে পারছি? ওকে, তাহলে আমরা এখন ম্যাথ করব নাকি? চার্জের তলমাত্রিক ঘনত্ব থিওরি শেষ করছি, এবার যে থিওরিটি শেষ করতেছি ওই থিওরির উপর আমরা ম্যাথ করতেছি। এটা দেখ, ওকে, থিওরি একটা শেষ হবে, এটার উপর যত টাইপের ম্যাথ আসতে পারে সবগুলো করে বলতেছি আমরা। প্রবলেম প্রবলেম হচ্ছে দুটি তলের ব্যাসার্ধ যথাক্রমে তল কয়টা? দুটি তলের ব্যাসার্ধ যথাক্রমে কত? 0.02 মিটার, 0.02 মিটার এবং 0.06 মিটার, এবং কত? 0.06 মিটার। হ্যাঁ, বল দুটিতে যথাক্রমে, বল দুটিতে বলতেছি, তল দুটিতে যথাক্রমে যথাক্রমে কি করা হয়েছে? 2.5 × 10⁻৯, 2.5 × 10⁻৯ কুলম, এবং 5 কোথায় গেল, এবং 5.0 ইন্টু কত, 10⁻৯ কুলম চার্জ কি করা হলো?
চার্জ দেওয়া হলো, চার্জ দেওয়া হলো, এদের চার্জের তলমাত্রিক ঘনত্ব তুলনা করো। যে তুলনা করতে বলছে তাহলে অবশ্যই অনুপাত টাইপের অঙ্ক আসবে। হ্যাঁ, পারবে এটা? তলমাত্রিক ঘনত্ব তুলনা করো, দেখি কিভাবে করবো, দেখি একটু বলতো। হুম 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 2 নংকে 1 নং দ্বারা ভাগ করতে হবে না, 1 নংকে 2 নং দ্বারা ভাগ করবি, ঠিক আছে? কারণ তুলনা করতে বলছে, আর কিছু করতে বলা নেই। হ্যাঁ, তো নর্মালি যেহেতু তুলনা করতে বলছে তখন আমরা একটাকে উপরে রাখি। হ্যাঁ, তাহলে আমরা এখন ম্যাথটা একটু করে ফেলি, ইয়ে না করে, কারণ প্র্যাকটিসের জন্য কিছু রাখছি, এগুলো তুই প্র্যাকটিস করবি, যেগুলো আমি করবো এগুলো আমি রাখি দিছি। হ্যাঁ, তাহলে সিগমা ওয়ান, প্রথম তলের জন্য একটা সিগমা ওয়ান পাবো, তলমাত্রিক ঘনত্ব। হ্যাঁ, সিগমা ওয়ানের সূত্র কি জানি আমরা? আমরা সূত্র জানি যে, সূত্র কোনটা বসাবো দেখি বল। ইউ বাই এ বসাবো, কিন্তু এখানে তো ক্ষেত্রফল দেওয়া নেই। ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমরা একেবারে সূত্র এটাই বসাইতে পারি, কিউ ওয়ান বাই এ ওয়ান তো বসাইতে পারি, কিন্তু এ ওয়ান আমরা কি জানি, আমরা কি বলছিলাম, কোনো কিছু বলে দেওয়া না থাকলে আমরা ধরে নিব এটা গোলক, গোলক ধরে নিব না? তাহলে কিউ ওয়ান বাই কত হবে? কিউ ওয়ান বাই 4 পাই আর স্কোয়ার হবে, কারণ কেন, গোলকের ব্যাসার্ধ কত, সরি গোলকের ব্যাসার্ধ বলতেছি, গোলকের ক্ষেত্রফল কত, 4 পাই আর স্কোয়ার। হ্যাঁ, ওকে, তাহলে এটা পেয়ে গেলাম। হুম, তো এখানে তারপর কিউ টু ইয়া সিগমা টু পাই করবো না? ঠিক সেম ভাবে আমরা শর্টকাটে যদি বলি কিউ টু ডিভাইড বাই 4 পাই আর টু স্কোয়ার, তাই না? এটা আর ওয়ান স্কোয়ার হলে এটা আর টু স্কোয়ার হবে না নাকি? কারণ এখানে ক্লিয়ারলি প্রশ্নের মধ্যে বলে দিছে দুইটা তলের ব্যাসার্ধ কখনো সেম না, এটা জিরো, একটা 0.02, একটা 0.06, তাহলে একটাকে আর ওয়ান ধরলে একটাকে আর টু ধরতে হবে না? তো তুলনা করলে এখন কি হবে, তুলনা করলে এখন কি হবে, ইয়া সিগমা ওয়ান ডিভাইড বাই সিগমা টু, তাহলে কি হবে, কিউ ওয়ান ডিভাইড বাই 4 পাই আর ওয়ান স্কোয়ার, তাই তো, ডিভাইড বাই কিউ টু 4 পাই আর টু স্কোয়ার। এখান থেকে ইজিলি তো বোঝা যাচ্ছে যে ইয়া কিউ ওয়ান আর 4 পাই আর ওয়ান স্কোয়ার ইন্টু এটা উপরে উঠে যাবে না, স্কোয়ার ডিভাইড বাই কি হবে, কিউ টু, তাই তো? এখান থেকে 4 পাই কি কাটাকাটি গেছে, আছে শুধু কি কিউ ওয়ান এর সাথে আর টু স্কোয়ার গুণ, আর কিউ টুর সাথে আর ওয়ান স্কোয়ার গুণ, তাই না? তো চারোটার মান দেওয়া আছে না, তো এখান থেকে মানটা বসাই দিলে পেয়ে যাচ্ছে না আনসার, বুঝতে পারছি? আর তলমাত্রিক ঘনত্বের একক কি হবে? কিউ বাই এ, হ্যাঁ, কুলম্ব পার মিটার স্কয়ার, বুঝতে পারছি? তাহলে পারা যাবে তো অঙ্কটা? ওকে, এখন আরেকটা অঙ্ক করি। 0.02 মিটার ব্যাসার্ধ, 0.02 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট 0.02 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট 8টি পরিবাহী ফোঁটাকে, কয়টি? 8টি পরিবাহী ফোঁটাকে কি করা হয়েছে, ফোঁটাকে একত্র করে একটি বড় ফোঁটা তৈরি করা হলো, একত্র করে, ইয়েস, এটা, হ্যাঁ হ্যাঁ বুয়েটেরটা করাবো, এটা মনে হয় বুয়েটটা, 0.02 মিটার, হ্যাঁ ওভাবেই কালেক্ট করা, যাতে এই ম্যাথ গুলা, কারণ সব ম্যাথ তো আমি করাইতে পারবো না, এগুলো তুই করতে হবে, কিন্তু আমি ওই ম্যাথ গুলা সিলেক্ট করছি যে ম্যাথ গুলা করলে তুই বাকিগুলা করতে পারবি, বুঝে গেছে?
তাহলে 0.02 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট 8টি পরিবাহী ফোঁটাকে একত্র করে একটি বড় ফোঁটায় তৈরি করা হলো। একটি বড় কি করা হলো? একটি বড় ফোঁটা তৈরি করা হলো। একটি বড় ফোঁটা তৈরি করা হলো। প্রতিটি ছোট ফোঁটায় ছোট বানান প্রতিটি ছোট ফোঁটায় 1.5 × 10⁻6 কুলম্ব 1.5 × 10⁻6 কুলম্ব কি দেওয়া হলো? চার্জ থাকলে বড় ফোঁটার চার্জের তড়মাত্রিক ঘনত্ব নির্ণয় করো। বড় ফোঁটার চার্জের কি বের করতে বলছে? তড়মাত্রিক ঘনত্ব বের করো। ওকে, সলিউশন। তো আমাদেরকে প্রশ্ন কি বলতেছে? আমাদেরকে প্রশ্ন বলতেছে 0.02 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট 4টি পরিবাহী ফোঁটাকে, সরি 8টি পরিবাহী ফোঁটাকে একত্র করে একটি বড় ফোঁটা তৈরি করা হলো। হ্যাঁ, এখানে একটা থিওরি আছে, থিওরিটা আজীবন কাজে লাগবে, আজীবন কাজে লাগবে। তো এই থিওরিটা ওই তুই শুধু এই চ্যাপ্টারে না, বিভিন্ন চ্যাপ্টারে আশা করি পাইছস যে বৃষ্টির ফোঁটা ছোটগুলো একত্র হয়ে বড় ফোঁটায় পরিণত হয়েছে। হ্যাঁ, এই টাইপের অঙ্ক শুধু এই চ্যাপ্টারে না, এটা কাজ শক্তি ক্ষমতা তো পাইছস। হ্যাঁ, আরো অনেক চ্যাপ্টারে পাইছস বৃষ্টির ফোঁটাগুলো একত্র হয়ে অনেক বড় ফোঁটায় পরিণত হয়েছে। বা বৃষ্টির ফোঁটা হইতে হবে এমন কোনো কথা নেই, ছোট ছোট কয়েকটা জিনিস একত্র হয়ে বড় টুকরায় পরিণত হচ্ছে। হ্যাঁ, তো এখন কি বলতেছে, এই টাইপের অঙ্কগুলা একটা জিনিস মুখস্থ করে বলতে হবে। মুখস্থ জিনিসটা কি দেখ, 8টা ফোঁটা না, এই দেখ 8টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, এই 8টা ফোঁটা ধর একত্র হয়ে কিসে কনভার্ট হয়েছে? একটা বড় ফোঁটায় পরিণত হয়েছে। ওকে, বুঝতে পারছি? তাহলে এখানে 8টা ফোঁটা আছে, আমরা ধরে নিলাম n সংখ্যক ফোঁটা। কত সংখ্যক ফোঁটা? n সংখ্যক, কারণ আমরা একটা সূত্র দাঁড় করাচ্ছি। কারণ এখানে এই প্রশ্নের জন্য না 8টা ফোঁটা, বাকি প্রশ্নের জন্য তো 8টা ফোঁটা হবে না, ঠিক না? আমরা একটা জানার সূত্র দাঁড় করাচ্ছি আর কি। তো ধরে নিলাম n সংখ্যক ফোঁটা। তো একটা ফোঁটার, একটা ছোট টুকরা ফোঁটার, এটা গোলক না, প্রতিটা ফোঁটা মানে কি গোলক না? তো একটা গোলকের আয়তন সমান কি? 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। তাহলে n সংখ্যক ফোঁটার জন্য আমরা n দিতে পারি না, n 4/3 পাই আর কিউব ইজ ইকুয়াল, এদের সবগুলো ফোঁটার আয়তন যা হবে এটার আয়তন তা হবে না। তাহলে বড়টার আয়তন হবে 4/3। এই ক্ষেত্রে বড়টার ব্যাসার্ধ আমরা ধরে নিয়েছি বড় হাতের আর, বড় হাতের ব্যাসার্ধ কি? বড় হাতের আর। তাহলে 4/3 পাই আর কিউব। একটু বুঝছস? তো এখন আমাকে বল, এখান থেকে 4/3 আর 4/3 পাই কাটাকাটি যাচ্ছে না, তো বাকি থাকে আর কি, বাকি থাকে যে বড় হাতের আর কিউব সমান n ছোট হাতের আর কিউব, তাই তো? তো এখান থেকে বড় হাতের এখানে শুধু আরটা রাখলে কি হবে? ইয়া ঘন কিউব, ঘন কিউব n হবে না, আর এটাকে আর কিউব, যেহেতু 3টা ওই পাশে গেলে 3 থেকে কাটাকাটি চলে যাবে, তাই তো? এটা শুধু আর থাকবে, সূত্র এটা না? তার মানে বড়টার ব্যাসার্ধ মানে মিলে, ছোটগুলো মিলে যে বড় গোলকটা বানায়, ওই বড় গোলকের ব্যাসার্ধ আমরা শর্টকাটে একটা সূত্রে বের করে বলতে পারি। সেটা কি? আর ইজ ইকুয়াল কি বলে এটাকে, ঘন কিউব n আর। তো এখন কথা হচ্ছে যে এখানে n কোনটা? n হচ্ছে ফোঁটার সংখ্যা, ছোট কয়টা ফোঁটার সংখ্যা একত্র হয়েছে। আর হচ্ছে ছোট হাতের আর হচ্ছে যে ওই প্রতিটা ছোট ফোঁটার কি ব্যাসার্ধ। বুঝতে পারছি? তাহলে এই ক্ষেত্রে আমরা বড়টার ব্যাসার্ধ বের করে বলতে পারি না এই সূত্র দিয়ে? এটা 8 হবে না? আর আর সমান কত? আর হচ্ছে বলে দিছে এই 0.002 বলে দিছে না, 02। তাহলে বড়টার ব্যাসার্ধ কত বেড়ে গেছে? এটা 2 হবে, 2 × 0.002, তাহলে 0.004 হবে, তাই না? 04 মিটার। এটা হচ্ছে কি বড়টার ব্যাসার্ধ। আর বড়টার ব্যাসার্ধ যখন পেয়ে গেছে, বাকি তো এখন ইজি, ইজি না? আমাদের কাছে হচ্ছে যে বড় গোলকের কি, বড় ফোঁটার চার্জের তলমাত্রিক ঘনত্ব কত বের হবে, বের করতে।
তো আমরা বের করে ফেলি, দেখি কেমনে বের করি। আমরা তলমাত্রিক ঘনত্বকে সিগমা দ্বারা প্রকাশ করে। তো বড়টার, এখন আমরা ধরে নিচ্ছি বড়টার মধ্যে মোট পরিমাণ চার্জ আছে কি, বড় হাতের কিউ, হ্যাঁ, আর এ। তো বড়টার ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ যেহেতু বের করে ক্ষেত্রফল বের করে ফেলা একদম ইজি, 4πr² হবে না? মান আছে না? সবগুলো মান তো আছে, 4π তো মান আছে, আর আর এর মান তো এখন বের করে ফেলছি, বের করে ফেলার পর এখন কিউর মান কত হবে? প্রতিটা ফোটার চার্জ, চার্জ হচ্ছে কিউ, প্রতিটা ফোটার চার্জ হচ্ছে কি কিউ, দিয়ে দিছে না? হ্যাঁ, 8টা ফোটা এখন মিলে যাওয়ার পর মোট চার্জ কত হবে? মিলে যাওয়ার পর মোট চার্জ হবে বড় হাতের কিউ, যেটা হবে 8টা কিউর সমান। শেষ, 8টা কিউ। এখন প্রতিটা কিউর মান দিয়ে দিছে না? তুই দেখতো, এই যে এতগুলো, তো বাকিটা কি নিজে করতে পারবি না? করে বলছস? ওকে, তাহলে তো ভালো। তাহলে অঙ্কটা পারা যাবে কিনা বল? সহজ না কঠিন? ওকে, এখন তার মানে তলমাত্রিক ঘনত্ব টপিকটা আমি এখানে ক্লোজ করতেছি। এখন হচ্ছে বলরেখা পড়বো, এখন কি পড়বো? হ্যাঁ, 7 ক্লাস শেষ করার পর তোর শুধু থিওরি শেষ হবে যে এমন না, তোর ম্যাথও শেষ হয়ে যাবে। আসলে কথা হচ্ছে ফিজিক্স আমি তো নতুন পড়াচ্ছি, হ্যাঁ, তো ফিজিক্স লেকচার গুলো কিভাবে গুছাই পড়াবো, এটা বুঝতে একটু সময় লাগে গেছে, বুঝতে পারছি? এটা এটা আমি বুঝছি তাপগতিবিদ্যা থেকে। হ্যাঁ, যদিও তাপগতিবিদ্যা আমি আরো আরো ভালো করে পড়াইতে পারতাম, ম্যাথ এভাবে করে প্রতিটা টপিক পড়াবো, প্রতিটা টপিকের উপর ম্যাথ। হ্যাঁ, কিন্তু হ্যাঁ হ্যাঁ, এখন ফিজিক্স পুরো জিনিসটা কি ফিল করতে পারতোস না, আর প্লাস হচ্ছে কি মানে যেটা পড়তেছো এটার সাথে সাথে ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ, এখন হচ্ছে যে ইজিও লাগতেছে, ইন্টারেস্টিংও লাগতেছে, আর যেটা পড়তেছি এটার সাথে সাথে শেষ। নিজের উপরও প্রেশার লাগতেছে নাকি, যে আমার আবার বই খুলে ম্যাথ করতে হবে, না করতে হবে না, আমি করাই দিচ্ছি। তো এখন ইয়াতে কি বলে, এখন হচ্ছে বলরেখা করবো। এখন বলরেখা হচ্ছে কি, বলরেখা হচ্ছে যে কি বলে, বলরেখা হচ্ছে কি, এটাকে কি বলে, বলরেখা হচ্ছে কাল্পনিক রেখা। অ্যাকচুয়ালি এর এই টাইপের রেখা আছে কি নেই এটা আমরা জানি না, আমরা জাস্ট ধরে নিই, আমরা জাস্ট কি করে নিই, ধরে নিই। বলরেখা কি, এটা এটা নিয়ে আমি গত লেকচারে হালকা করে আইডিয়া দিয়েছিলাম, হালকা করে মনে আছে? বলরেখা হচ্ছে একটা কাল্পনিক রেখা, বলরেখা হচ্ছে কাল্পনিক রেখা। বাংলাদেশে কি হয়েছে? না, বাংলাদেশে কে টিভি দেখতেছে মনে হয়। আচ্ছা, ও মামা তোমার বলতে ওই অর্নি নাকি কে, অরিন নাক, আচ্ছা, ওর ঝামেলা মিশছে না। হুম, তাহলে বলরেখা হচ্ছে কাল্পনিক রেখা। বলরেখা বলতে কি বোঝায়, এখানে যদি একটা চার্জ থাকে, ধর প্লাস কিউ পরিমাণ একটা চার্জ আছে, এমন না যে মাইনাস কিউ থাকতে পারবে না, আমি জাস্ট প্লাস কিউ দিয়ে এক্সাম্পল দিচ্ছি। তো গত ক্লাসে ইলেকট্রিক ফিল্ড বুঝাইছি না, ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্র। এই যে এই চার্জের প্রভাবটা ধর, প্লাস কিউ চার্জের প্রভাবটা এতটুকু অঞ্চল জুড়ে বিদ্যমান, এর বাইরে আর কোনো, এর বাইরে কোনো চার্জ নাই, ওর প্রভাবটার ভিতর না। তো বিজ্ঞানীরা ধরে নিয়েছে যে এই এতটুকু ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এরকম কিছু তড়িৎ বলরেখা আছে, এই তড়িৎ বলরেখা, বুঝতে পারছি? এই তড়িৎ বলরেখাগুলোর কারণে এই তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হয়। হ্যাঁ, তো এটা কাল্পনিক একটা রেখা ধরে নিছে, এরকম বলরেখা ধরে নিছে, যার কারণে তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হচ্ছে, বুঝতে পারছি? তো এই বলরেখাগুলা সবসময় ধনাত্মক চার্জ হতে বের হয়ে ঋণাত্মক চার্জে গিয়ে প্রবেশ করে, ধনাত্মক চার্জ থেকে বের হয়ে ঋণাত্মক চার্জে কি হয়, প্রবেশ করে, বুঝতে পারছি? তাহলে একটা জিনিস শিওর থাক এখান থেকে,
বেশি বুঝতে হবে না। এক হচ্ছে বলরেখা কিভাবে হচ্ছে না হচ্ছে এত কিছু বোঝা লাগবে না, যতটুকু বলতেছি ওটুকু বুঝবি। হ্যাঁ, এই যে পজিটিভ কিউ দিছি না, প্লাস কিউ, একমাত্র পজিটিভ চার্জেরই বলরেখা হয়। বলরেখা শুধু কার হয়? পজিটিভ চার্জের। আর নেগেটিভ চার্জের কি হয়? ও হচ্ছে বলরেখাগুলো গ্রহণ করে যে, বুঝতে পারছি? ধর এখানে একটা পজিটিভ প্লাস কিউ আছে, এখানে আছে কি নেগেটিভ কিউ, একটু বুঝাতে পারছি? এখানে আছে একটা পজিটিভ চার্জ প্লাস কিউ, এখানে আছে নেগেটিভ চার্জ মাইনাস কিউ। আচ্ছা, তো পজিটিভ চার্জ থেকে যে বলরেখাগুলো বের হবে না, এই বলরেখাগুলা গিয়ে এদিকে প্রবেশ করবে, বুঝতে পারছি? একটু বুঝছিস কিনা বলতো? কারণ পজিটিভ নেগেটিভের মধ্যে আকর্ষণ হয় না, এই বলরেখাগুলোকে নেগেটিভ নিজের দিকে টেনে নিচ্ছে। হ্যাঁ, ইয়ার কিন্তু মাইনাস, মানে নেগেটিভ চার্জ মাইনাস কিউর কিন্তু কোনো নিজস্ব বলরেখা নেই। ও পজিটিভ চার্জের বলরেখাগুলো কি নিজের দিকে টেনে নেয় বা গ্রহণ করে, বুঝতে পারছি? ওকে, তারপর হচ্ছে বদ্ধ লুপ তৈরি করে না। বদ্ধ কি তৈরি করে না? লুপ তৈরি করে না। এটা কেমন বোঝাচ্ছে আমি বুঝে দিচ্ছি, মনে তো হচ্ছে। ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধটা আর কিছুদিন চললে না, পিছে আবার একটা ইয়া থাকতো। পুরা থেমে গেছে। ওই আমেরিকা ইয়া করছে যে নাক গলাইলো না। হুম, তাহলে দেখ এটা বদ্ধ লুপ তৈরি করে না। বদ্ধ লুপ তৈরি করে না, ব্যাপারটা একটু বুঝতে হবে। এটা এটা কি আঁকছি? এটা হচ্ছে চুম্বক আঁকছি। এটা কি আঁকছি? চুম্বক আঁকছি। তো চুম্বকের ক্ষেত্রে কি দেখা যায়? চুম্বকের বলরেখাগুলো সবসময় নর্থের প্রান্ত থেকে সাউথে যায়, ঠিক আছে? এই যে নর্থের প্রান্ত থেকে সাউথের দিকে যায় চুম্বকের বলরেখাগুলা। এই যে নর্থের প্রান্ত থেকে সবসময় কোথায় যাচ্ছে? সাউথে যাচ্ছে। এখন কথা হচ্ছে নর্থের প্রান্ত থেকে যে সাউথে যাচ্ছে, কিন্তু চুম্বকের ক্ষেত্রে কি হয়? এই বলরেখাগুলো সাউথে গিয়ে আবার নর্থে ফিরে আসে। সাউথে গিয়ে আবার কোথায় ফিরে আসে? নর্থে ফিরে আসে। চুম্বকের ক্ষেত্রে বলতেছি আমি। চুম্বকের ক্ষেত্রে চুম্বকের নর্থের প্রান্ত থেকে বলরেখাগুলো সাউথের দিকে যায়। হ্যাঁ, এই বলরেখাগুলো যখন সাউথের দিকে যায়, সাউথে গিয়ে আবার নর্থে ফিরে আসে। তো এটা এটা একটা বদ্ধ লুপ তৈরি করছে না? কিন্তু তুই এখানে দেখতো, এখানে কি কোনো বদ্ধ লুপ তৈরি হয়েছে? প্লাস কিউ থেকে মাইনাস কিউতে গেছে, কিন্তু আবার কি প্লাস কিউতে ফিরে আসছে? না, তাহলে তাহলে বদ্ধ লুপ তৈরি করে না। কিন্তু তাই আমরা বলতে পারি কি, তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে বদ্ধ লুপ তৈরি হয় না, বুঝতে পারছি? ওটা চৌম্বক ক্ষেত্রের ক্ষেত্রে হয়। একটু বুঝাতে পারছি কিনা বল? ওকে, তারপর হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা, বলরেখার সংখ্যা। বলরেখার সংখ্যা সমানুপাতিক, সমানুপাতিক টু চার্জের মান। চার্জের মান, আবার বলরেখার সংখ্যা বা চার্জের মান সমানুপাতিক তড়িৎ প্রাবল্য, বুঝাইতে পারছি? তড়িৎ প্রাবল্য, এটা মুখস্থ করতে হবে। এটা মুখস্থ কেন করতে হবে? এটা তুমি দেখলে বুঝবা। তুমি দেখে বলো তো, এখানে একটা ধরো চার্জ আছে, বুঝছো? এখন এই চার্জটার মধ্যে এতগুলো বলরেখা বের হচ্ছে, এতগুলো বলরেখা বের হচ্ছে, খুব ভালো কথা। আরেকটা চার্জ আছে এখানে, এটা পজিটিভ চার্জ, কিন্তু এখান থেকে বলরেখা বের হচ্ছে এতটুকু সংখ্যক। এখন তুমি নিজেই চোখ বন্ধ করে বলো তো, চার্জ কোনটাতে বেশি? পাঁচটাতে বেশি। তার মানে আমরা বলতে পারি না, বলরেখার সংখ্যা যত বেশি হবে চার্জের মান তত বেশি হবে। আর শুধু মুখস্থ করতে হবে তড়িৎ প্রাবল্যটা। বলরেখার সংখ্যা যত বেশি তড়িৎ প্রাবল্যও কি বেশি হয়। এটা কেন মুখস্থ করতে হবে? দেখি তুমি আমাকে বুঝিয়ে দাও। ফিজিক্স ফিল করতে হবে, আমি যা পড়াই সবকিছু ফিল করাই, বায়োলজি কেমিস্ট্রি, এখন ফিজিক্স পড়াচ্ছে, ফিজিক্সে ফিল করতে হবে। দেখি তুমি আমাকে বুঝিয়ে দাও যে বলরেখার সংখ্যা বেশি হলে তড়িৎ প্রাবল্য কেন বেশি হয়? পারবা না সব? তোর আগে এটা বুঝতে হবে, তড়িৎ প্রাবল্য কাকে বলে। তড়িৎ প্রাবল্য কাকে বলে? তড়িৎ ক্ষেত্রের মধ্যে, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক আধান আনলে ওই একক ধনাত্মক আধানটা যে পরিমাণ বল অনুভব করে। এখন তুমি আমাকে বলো,
এটা তড়িৎ ক্ষেত্র বেশি নাকি এটা তড়িৎ ক্ষেত্র বেশি? প্রথমটা তড়িৎ ক্ষেত্র বেশি। তো একক ধনাত্মক আধান যদি অসীম থেকে এখানে আনি, এটার কোনো একটা বিন্দুতে আনি, আবার একক ধনাত্মক আধানটা যদি এটার কোনো একটা বিন্দুতে আনি, একক ধনাত্মক আধানটা বল বেশি অনুভব করবে কোনটাতে, এটাতে নাকি এটাতে? ফার্স্টটাতে। তাহলে তার মানে কি বলরেখার সংখ্যা যত বেশি তড়িৎ প্রাবল্য কি তত বেশি হবে। বুঝে যাচ্ছি? ওকে, এখন একটা প্রশ্ন দিই। প্রশ্নটা এত কিছু বুঝতে হবে না, বুঝতে পারছি? এই টাইপের প্রশ্ন জাস্ট অ্যাডমিশন আসে, তাই একটু মুখস্থ করে ফেললেও বেটার। হুম। তো ধর এখানে একটা চার্জ চার্জ আছে, কি আছে? চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, ভালো কথা। এখানে একটা চার্জ আছে, একটু ক্লিয়ার? ওকে, এখন প্রশ্ন বলতেছে এটা যদি Q1 চার্জ হয়, এটা Q2 চার্জ, কোনো সন্দেহ নেই। হুম। এখান থেকে, আচ্ছা আমি বলে দিব না, এটা তুই করিস, দেখি পারিস পারস কিনা। ওকে, চিত্রটা বুঝছস নাকি দেখ? হুম। এখন প্রশ্ন বলতেছে যে, প্রশ্ন আমাদেরকে বলতেছে যে Q1 ডিভাইড বাই Q2 সমান কত হবে, অনুপাত কত হবে? পারবি? না কিছু না, কিছু নেই। না না, নর্থ আর সাউথ তো চুম্বক ক্ষেত্র, আমরা তো চুম্বক ক্ষেত্র পড়তেছি না, এটা জাস্ট বদলুপ বোঝাবার জন্য বুঝাইছিলাম। এখন আমরা বলতেছি তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ বলরেখা। আচ্ছা, প্রথমে আমরা বেসিক কি জানছি? প্রথমে আমরা বেসিক জানছি যে তড়িৎ বলরেখা শুধু পজিটিভ প্রান্তে সৃষ্টি হয়, ঠিক না? পজিটিভ চার্জে সৃষ্টি হয়। তার মানে এ দেখ, পজিটিভ চার্জ থেকে বলরেখাগুলো কিন্তু একটা চার্জের দিকে যাচ্ছে, তাই না? তার মানে এটা নেগেটিভ, কারণ নেগেটিভ কখনো নিজস্ব বলরেখা থাকে না, এটা হচ্ছে পজিটিভ থেকে টান দেয়। তাহলে আমরা বলতে পারি Q2 টা মাইনাস, Q1 টা পজিটিভ। একটু ক্লিয়ার? তড়িৎ বলরেখার সমানুপাতিক, বলরেখার সংখ্যা সমানুপাতিক চার্জের মান, তাই না? এখন তুই আমাকে বল, Q1 এ বলরেখা কয়টা আছে? একটু বলতো দেখি। হ্যাঁ, চারটা না, এটাই ভুল করে পোলাপাই। বলরেখা আছে আটটা, 1 2 3 4 5 6 7 8, আটটা। এখন তোর মনে প্রশ্ন যাইতে পারে, তাহলে বলরেখা সবগুলোই তো Q2 টা টান দেওয়ার কথা, তাই না? তাহলে Q1 এর চার্জ হচ্ছে +8, বলতে পারি না? কারণ কেন? বলরেখাকে আমরা চার্জের মানের সাথে তুলনা করতেই পারি, কারণ কেন? বলরেখা সমানুপাতিক চার্জের মান, সমানুপাতিক চার্জের মান, তার মানে বলরেখার সংখ্যা যা, চার্জের মানও তা, এরকম একটা তুলনা করে ফেলতে পারি না? কিন্তু অ্যাকচুয়ালি না, অ্যাকচুয়ালি না, কিন্তু ধরে তো করতে পারি, মানে ধরে ফেলতে পারি। ওকে, তাহলে এটাকে +8 ধরতে পারি না? এখন এটার চার্জ নিশ্চয়ই -4, নিশ্চয়ই -4 বলে মাত্র চারটা বলরেখাকে টান দিতে পারছে, আর বাকি চারটে এখানে বাকি ছিল। বুঝতে পারছি? কারণ পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করে। এখন এটার মান নিশ্চয়ই -4, মানে ঋণাত্মক চার্জ আছে নিশ্চয়ই চারটা, আর ফলে চারটা পজিটিভ চার্জকে টান দিতে পারছে, বলরেখাকে টান দিতে পারছে, বাকি চারটা বাকি ছিল। এখন পারবি না? Q1 ডিভাইড বাই Q2, Q1 কত? +8, আর Q2 কত? -4, তাহলে -2, তাহলে আনসার পাওয়া যাবে। ইজি ছিল কিন্তু। এখন যে প্রশ্নটা সলভ করবো, এটা হচ্ছে যে তোমার একটু ইয়া করা লাগবে, কি করা লাগবে? মুখস্থ করা লাগবে। হ্যাঁ, এটা অ্যাডমিশন আসে। এটা কোথায় আসে? অ্যাডমিশন আসে। ধর এখানে একটা চার্জ আছে, তারপর এখানে একটা চার্জ আছে। হুম। দুইটা বলরেখা এখান থেকে বেরিয়েছে, কিন্তু বলরেখাটা এভাবে না গিয়ে একটু কোণ করে গেছে, কোণ, কোণ তৈরি করছে না? কোণ তৈরি করছে না?
একটা ছোট কোণ তৈরি করছে না? ধর এখান থেকে এখানে যে কোণটা তৈরি হয়েছে এটা হচ্ছে আলফা, এটা কি আলফা, আর এখানে যে কোণটা তৈরি হয়েছে এটা কি বিটা। বুঝতে পারছি? এখন আমাদেরকে প্রশ্ন করছে যে চারটা অপশন দিছে, কি অপশন দিছে? চারটা অপশন দিছে। অপশন এ, ও বলতেছে যে আচ্ছা এটা হচ্ছে কিউ ওয়ান, এটা হচ্ছে কিউ টু। হুম, অপশন এ বলতেছে কিউ ওয়ান কিউ টু থেকে বড় হবে। অপশন বি বলতেছে যে কিউ ওয়ান থেকে কিউ টু বড় হবে। আর অপশন সি বলতেছে যে কিউ ওয়ান আর কিউ টু সমান হবে। তাহলে কি হবে? এখন ব্যাপারটা হচ্ছে আমি তোকে দেখাই। প্রথম কথা হচ্ছে যে এটা তো কোনো সন্দেহ নেই, এটা কোনো সন্দেহ নেই কিউ ওয়ান পজিটিভ কিউ টু নেগেটিভ, কারণ বলরেখা তৈরি হয়েছে কিউ ওয়ান থেকে আর গেছে কিউ টু তে, তার মানে কিউ টু কি নেগেটিভ। হ্যাঁ, এখন তুই আমাকে একটা কথা বল, আমি যদিও বলি যে সব মুখস্থ করতে হবে কিন্তু সবই বুঝাই দিচ্ছি না? তাহলে এইটাও বুঝাই দিই। তাহলে এখানে একটা চার্জ আছে, চার্জ থেকে বলরেখা সৃষ্টি হয়েছে, অনেকগুলো বলরেখা সৃষ্টি হয়েছে। হুম, অনেকগুলো বলরেখা সৃষ্টি হয়েছে। এখন তুই আমার এখানে আরেকটা চার্জ আছে যেখান থেকে বলরেখা মাত্র চারটা সৃষ্টি হয়েছে। কয়টা সৃষ্টি হয়েছে? চারটা। এখন তুই আমাকে বল এই বলরেখাগুলোর মধ্যবর্তী কোণ বড় হবে নাকি সেকেন্ডের মধ্যবর্তী কোণগুলো বড় হবে? সেকেন্ডের মধ্যবর্তী কোণ বড় হবে, কারণ বলরেখা কম তৈরি হয়েছে, ফলে একটার থেকে আরেকটা যথাযথ ফাঁক আছে, যথাযথ ফাঁক আছে না? কিন্তু ওকে ফার্স্টটাতে কি হয়েছে, ফার্স্টটাতে হচ্ছে যে বলরেখা অনেকগুলো তৈরি হয়েছে, অনেকগুলো তৈরি হওয়ার কারণে একটা থেকে একটা বলরেখা থেকে আরেকটা বলরেখার মধ্যবর্তী ফাঁকটা কম, ফলে কোণটা কম, তাই না? তার মানে আমরা বলতে পারি এই মধ্যবর্তী কোণগুলো আলফা ধরছি, এর মধ্যবর্তী কোণগুলো বিটা ধরছি। ওকে, এখন তুই আমাকে বল আলফা থেকে অবশ্যই বিটা বিটা বড় না? বিটা বড়। এখন তুই আমাকে বল ফার্স্টটাতে চার্জের মান বেশি ছিল নাকি সেকেন্ডটাতে চার্জের মান বেশি ছিল? তাহলে আমার ফার্স্টটা ঘন না? ঘন না? আর সেকেন্ডটাতে কি হালকা না? চার্জের মান হালকা। ওকে, এখন আমরা কি একটা কথা বলতে পারি যে কিউ ঘন ইজ গ্রেটার দেন কিউ হালকা? যেহেতু এটাতে বলরেখা বেশি ছিল, তার মানে এটাতে চার্জও বেশি থাকবে, এটাতে কম থাকবে চার্জ, তার মানে কিউ ঘন কিউ হালকা বলতে পারি। এখন তুই আমাকে বল, তার মানে আমরা একটা কথা বলতে পারি না, যেখানে কোণ বড় সেখানে চার্জ কম, বলতে পারি? তাহলে ওভারঅল লাইনটাকে বলতে পারি, এই ওভারঅল লাইনটাকে যেখানে বলতে পারি যেখানে কোণ বড় সেখানে কি, সেখানে চার্জ কম। এই জিনিসটা মুখস্থ করতে পারবি? বুঝিয়ে পড়াইছি, কিন্তু বুঝিয়ে পড়াইছি। তাহলে এখন তুই আমাকে বল কিউ টু বড় হবে নাকি কিউ ওয়ান বড় হবে? তার মানে যেখানে কোণ ছোট সেখানে চার্জ বড়, তার মানে কিউ টু কিউ ওয়ান থেকে বড়, তাই তো? তাহলে আনসার হবে এটা। বুঝতে পারছি কিনা বলতে একটু ক্লিয়ার? আমরা কি বলতেছিলাম, আমরা বলতেছিলাম বলরেখার বৈশিষ্ট্য। এখনো কিন্তু বলরেখার বৈশিষ্ট্য শেষ হয় নাই, মাঝখানে কয়েকটা ম্যাথ করে ফেলছে আর কি, জাস্ট ঠিক আছে। তো বৈশিষ্ট্যগুলো এখন কন্টিনিউ করতেছে আবার। তারপর হচ্ছে কি বলরেখা লম্বভাবে বের হয়, বলরেখা কিভাবে বের হয় এটা তো দেখলেই বোঝা যায়, এটা দেখলেই বোঝা যাচ্ছে না? বলরেখা লম্বভাবে বের হয়, এই যে এখানে বলরেখা, এই যে এখানে আজকে ক্লাস কিন্তু বড় হবে, আর আমি একটু আস্তে আস্তে স্লোলি পড়াচ্ছি। হুম, কারণ যাতে বুঝোস জিনিসগুলা। তারপর হচ্ছে বলরেখা একে অপরকে কখনো ছেদ করে না, বলরেখা
একে অপরকে কখন নিষেধ করা 2 ঘন্টা। এখন 44 মিনিট হয়েছে। বলরেখা একে অপরকে কখনোই ছেদ করে না, বুঝতে পারছি? কারণ একটা এই দেখ, তুই বলতো এই এই বলরেখা কখনো এই বলরেখা ছেদ করবে, এটা কি হয়? ওকে, হয় না। তাহলে এটা গেল বলরেখা সম্পর্কিত যাবতীয় জিনিস, কি টাইপের ম্যাথ আসতে পারে এটাও বলে দিছি, বৈশিষ্ট্যগুলো বলে দিছি। তাহলে বলরেখা এখানে ক্লোজ করতেছি। এখন আমরা করবো কি, তড়িৎ বিভব। এখন আমরা কি করবো, তড়িৎ বিভব। ওকে, বিভব মানে কি, এক প্রকার কাজ, এটা তো আমরা জানি। ইন্টার উঠে যদি তোকে বলতে হয় বিভব এক প্রকার কাজ না, বা কাজ কিভাবে হয়, বিভব কিভাবে কাজ হয়, তাহলে তো এটা মার দেওয়া উচিত, দেওয়া উচিত না? সহজ, আমি যদি একটা ছোটবেলার এক্সাম্পল নিই, ছোটবেলার এক্সাম্পল নিলে ক্লিয়ার হয়ে যাবে। হুম, আগে বিভব বলতে কি বুঝাই এটা বুঝাই। হুম, ওকে। ধর এখানে একটা ইট ছিল, এখানে কি ছিল, ইট ছিল, ইটটাকে আমি এখানে উঠাইছি, চূড়ায় উঠাইছি, তাহলে কি পরিমাণ কাজ করতে হবে, এমজিএস না? এমজিএস কেন কাজ করতে হবে, এটাকে বুঝে যাওয়া লাগবে। এমজিএস কাজ করতে হবে, এটা কাজ শক্তি ক্ষমতার পড়া, হ্যাঁ। এমজিএস পরিমাণ কাজ করতে হবে। এই যে একটা কাজ করে তো ওকে এখানে উঠাইছি, তাই না? এখানে উঠাবার পর ওর মধ্যে একটা শক্তি জমা থাকবে, একটা শক্তি সঞ্চিত থাকবে, হ্যাঁ। ওর সঞ্চিত শক্তির পরিমাণ কত হবে, এমজিএস না? এমজিএস টা পাইছে কোত্থেকে, আমরা ওকে উড়াইছি বলে তো এমজিএস পাইছে, তাই না? আমরা যে পরিমাণ কাজ করছি, কাজ করে ওকে উড়াইছি, ওই পরিমাণ কাজটাই কিন্তু ওর মধ্যে জমা থাকে, বুঝতে পারছি? তো বাহ্যিক বল দ্বারা কৃত কাজ সম্পন্ন হলে এটাকে আমরা বিভব বলতেছি। কখন বিভব বলতেছি, শুধু এখন গতিশক্তি তো একটা এক ধরনের কাজ, হ্যাঁ। বিভব তখন বলতেছি বাহ্যিক বল দ্বারা কাজ করে যদি আমরা কোন একটা বস্তুকে স্থির রাখি, হ্যাঁ। এই বস্তুটা আগে এখানে ছিল, স্মরণ ঘটাবার পর এই বস্তুটা এখানে উঠে ফেলার পর এখন স্থির আছে না? স্থির আছে, ঠিক আছে, কিন্তু আমরা একটা কাজ করি তো ওকে এখানে উঠেছি, যে পরিমাণ কাজ করছি ওর মধ্যে স্থির থাকার পর ওই পরিমাণ কাজই কি সঞ্চিত থাকবে, এটাকে আমরা বলতেছি বিভব, হ্যাঁ। তো বিভব সবসময় মনে রাখতে হবে, এটাকে কখনো ত্বরণে উঠানো যাবে না, এটাকে সমবেগে উঠাইতে হবে। এটা কিভাবে উঠাইতে হবে, সমবেগে উঠাইতে হবে। তো এটা হালকা করে বিভব বুঝাই দিছি, বিভব তো আর এই চ্যাপ্টার পড়া না, এই চ্যাপ্টার পড়া কি তড়িৎ বিভব। হম, আমি জাস্ট এটা বুঝাইছি, বিভব জাস্ট কিছুই না, বিভব বলতে একটা কৃত কাজ বুঝাই। হুম, একটু ক্লিয়ার কিনা বলতো? ওকে, ধর এখানে একটা চার্জ আছে, এখানে কি আছে, চার্জ আছে। চার্জ থাকার পর ওর তড়িৎ ক্ষেত্র হচ্ছে এতটুকু, এটা হচ্ছে কি ওর তড়িৎ ক্ষেত্র, বুঝাইতে পারছি? অসীম দূরত্বে একটা প্লাস কিউ আছে। আচ্ছা, অসীম বলতে কি বুঝায়, এটা বুঝোস? না, এখানে তো ভুল। ফিজিক্সের ভাষায় অসীম বলতে কি বুঝায়, অসীম বলতে কি বুঝায়, অসীম দূরত্ব থেকে একটা চার্জকে আমরা আনতেছি, না। ফিজিক্সের ভাষায় অসীম বলতে বুঝায় ওর তড়িৎ ক্ষেত্রের মানটা এতটুকু পর্যন্ত বিরাজমান না, ওর ওর প্রভাবটা, ওর তড়িতের প্রভাবটা এতটুকু এরিয়ার মধ্যে বিদ্যমান, তাই না? এই এতটুকু এরিয়ার বাইরে যা আছে এটাকে অসীম বলতেছি, বুঝাতে পারছি? তো তড়িৎ বিভব কাকে বলে, সংজ্ঞাটা আমি লিখে দিই, তারপর আমি বুঝাই দিচ্ছি। অসীম দূরত্ব থেকে, অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে, আচ্ছা সবসময় একক ধনাত্মক আধান কেন নিচ্ছি, কারণ এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল আধান, এক্সপেরিমেন্ট করার জন্য এটাকে নেওয়া হয় সবসময়, বুঝতে পারছি? অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে
একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয়, যে পরিমাণ কি হয়, কাজ সম্পন্ন হয়, তাকে কি বলতেছি আমরা, তাকে তড়িৎ বিভব বলতেছে। ক্লিয়ার? তাহলে ধরলাম প্লাস কিউ পরিমাণ আধানকে তড়িৎ ক্ষেত্রে এই বিন্দুতে ধর এই বিন্দুটার নাম দিচ্ছি এ বিন্দুতে আনতে একটা কৃত কাজ করা লাগছে না? ধরলাম ডাব্লিউ পরিমাণ কৃত কাজ করা লাগছে। কি করা লাগছে? ডাব্লিউ পরিমাণ কৃত কাজ করা লাগছে। তাহলে প্লাস কিউ আধানকে আনতে কৃত কাজ কত? ডাব্লিউ। সুতরাং একক ধনাত্মক আধানকে আনতে কৃত কাজ কি হবে? ডাব্লিউ বাই কিউ, তাই না? তার মানে আমরা বিভবের একটা সূত্র পাইছি না, ডাব্লিউ বাই কিউ। সূত্রটা বোঝানো গেছে নাকি বলতে একটু? তাহলে বক্স করে দিলাম। ওকে, আচ্ছা আরেকটা সূত্র এখন আমি পড়াবো, যেটা মুখস্থ করতে হবে। কারণ কেন? ফিজিক্সের সব থেকে বোকামি যেটা পোলাপাইন করে, ফিজিক্স কার কাছে কঠিন লাগে? যারা সূত্র কিভাবে আসে এটা মুখস্থ করে। তারা আমি একটু দরজাটা খুলে দিয়ে আসি। ওকে, তাহলে আমরা সব সূত্র কিভাবে আসছে সবগুলো মুখস্থ করার দরকার নেই। এগুলো বোকারা করে। কারা করে? বোকারা করে। হুম, ধর একটা তড়িৎ ক্ষেত্র নি, শেপ নিলে ভালো হয়। দেখ তো শেপটা দেখা যাচ্ছে? ওকে, তাহলে এখানে ধর প্লাস কিউ নিলাম আর কি, প্লাস কিউ চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে, বুঝতে পারছি? এখন কিউ পরিমাণ আধানটা, প্লাস কিউ পরিমাণ আধানটা ধর এই বিন্দুতে আনা হয়েছে। কোন বিন্দুতে আনা হয়েছে? এই বিন্দুতে আনা হয়েছে। ধর এই বিন্দুতে আনা হয়েছে, বুঝতে পারছি? এই বিন্দুতে আনা হয়েছে। আর এই বিন্দুটা হচ্ছে যে এখান থেকে আর পরিমাণ দূরত্ব আছে। কি পরিমাণ দূরত্ব আছে? প্লাস কিউ থেকে আর পরিমাণ দূরত্ব আছে, বুঝতে পারছি? একটু বুঝছস? তখন বিভবের সূত্র আরেকটা আছে। বিভব সমান আমরা তখন বলতে পারি কে ইন্টু কিউ বাই আর, বুঝতে পারছি? কিউ বাই আর, এখানে কে এর মান সমান কত? 9 ইন্টু 10⁹9। আমি যদি আরো ক্লিয়ার করে বলি, ধর এখানে একটা প্লাস 10 কুলম্ব চার্জ আছে। কি আছে? প্লাস 10 কুলম্ব চার্জ আছে। তো আমাকে জিজ্ঞেস করছে যে ওর থেকে 0.5 মিটার দূরত্বে এই বিন্দুতে বিভব কত, এই বিন্দুতে বিভব কত, এই বিন্দুতে বিভব কত। তো এটা কিভাবে বের করবো? বিভব সমান আমরা কি জানি? কে ইন্টু কিউ বাই আর। তো কে সমান তো আমরা জানি 9 ইন্টু 10⁹9, তাই না? আর কিউ সমান কত? প্লাস 10 কুলম্ব না? প্লাস 10 কুলম্ব। আর আর সমান কত? 0.5। বুঝতে পারছি? যা হয় তা, যা হয় তা। একটু বুঝছিস কিনা আমাকে বলতো? এখানে দুইটা সূত্র হয়েছে, বিভবের দুইটা সূত্র হয়েছে। একটা হচ্ছে ডাব্লিউ বাই কিউ আর একটা হচ্ছে কে ইন্টু কিউ বাই আর, বড় কিউ বাই আর, তাই না? তাহলে এই দুইটা সূত্র হয়েছে। এখন কথা হচ্ছে কখন কোন সূত্রটা ইউজ করবো। হুম, কখন কোন সূত্রটা ইউজ করবো। এখানে ছোট হাতের কিউ, এই সূত্রতে কি আছে? ছোট হাতের কিউ আছে। আর ওই সূত্রতে কি আছে? বড় হাতের কিউ আছে। প্রশ্নে যদি যে চার্জকে আনা হচ্ছে তার মান দেওয়া থাকে, হুম, এই ছোট হাতের কিউ মানে কি? যাকে আনা হচ্ছে না, এই দেখ অসীম দূরত্ব থেকে যাকে আনা হচ্ছিল, যাকে আনা হচ্ছিল শুধু তার ক্লু দেওয়া থাকে, তখন এই সূত্রটা ইউজ করবো। হুম, আর বড় হাতের কিউটা মানে কি? যার দ্বারা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, তাই না? যার দ্বারা তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হচ্ছে। তাই আমরা দুইভাবে বের করতে পারি।
একটু ক্লিয়ার কিনা বলতো আমাকে, একটু আওয়াজ তো। ওকে ওকে, এখন আরেকটা ফ্যাক্ট করতে হবে, আরেকটা কি করতে হবে, ফ্যাক্ট। ফ্যাক্টটা কি? ফ্যাক্টটা হচ্ছে যে বিভব সবসময়, আচ্ছা আমি যদি এখানে একটা দুটো বস্তু আঁকি, এটা ধর উচ্চ বিভব, এটা কি হাই ভোল্টেজ, এখানে বিভব হচ্ছে +10, আর এখানে বিভব হচ্ছে +5। হুম, তো মনে রাখতে হবে যে ধনাত্মক আধান সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, বুঝতে পারছি? ধনাত্মক আধান, ধনাত্মক আধান আমি, হ্যাঁ, উচ্চ বিভব থেকে নিম্ন বিভব। হুম, কে ধনাত্মক আধান, তাহলে ঋণাত্মক আধান কই যায়? ঋণাত্মক আধান সেই উল্টা ভাবে যাবে। হ্যাঁ, নিম্ন বিভব থেকে উচ্চ বিভব, কে ঋণাত্মক আধান, বুঝতে পারছি? এই জিনিসটা মনে থাকবে তো। ওকে, তাহলে এতটুকু ক্লিয়ার। তাহলে কি আমরা এখন ম্যাথ করবো কিনা ভাবতেছি, করবো? হ্যাঁ, বাইরে যাচ্ছ, আমার জন্য একটু দিবান তো। আচ্ছা, তাহলে এখন আমরা একটা ম্যাথ করি নাকি? ম্যাথ করবো নাকি বল? ধর এখানে একটা আছে এ বস্তু, এখানে একটা আছে বি বস্তু, বুঝতে পারছি? এই বস্তুর মধ্যে চার্জ আছে +5 কুলম, এবার বি বস্তুর মধ্যে চার্জ আছে -10 কুলম। হুম, ওকে, খুব ভালো কথা। এখন আমাদেরকে বলতেছে যে এখানে তো ওদের তড়িৎ ক্ষেত্র কাজ করতেছে, স্বাভাবিক। এই তড়িৎ ক্ষেত্রটা এতটুকু পর্যন্ত কাজ করবে না, বিটা এতটুকু পর্যন্ত কাজ করতে পারে না, অবশ্যই পারে। হুম, তো আমাদেরকে বলতেছে যে এই বিন্দুতে, এই যে কি বলে, এই বিন্দুতে বিভব সমান কত, এই বিন্দুতে বিভব সমান কত, এটা আমাদেরকে জিজ্ঞাসা করতেছে। হ্যাঁ, তা আমাদেরকে বলে দিছে যে এতটুকু দূরত্ব হচ্ছে কি, এতটুকু দূরত্ব হচ্ছে 0.4 মিটার, আর এতটুকু দূরত্ব কত, 0.6 মিটার, এটা আমাদেরকে বলে দিছে, বুঝতে পারছি? এখন তুই অঙ্কটা কিভাবে করবি আমাকে বলতো। আমি বলি, এই বিন্দুতে যে বিভব নির্ণয় করতে বলছে, এটার জন্য এই বিন্দুতে একটা বিভব পাবি না, এটার জন্য এই চার্জের জন্য এই বিন্দুতে একটা বিভব পাবি না, আবার এই চার্জের জন্য এই বিন্দুতে একটা বিভব পাবি না। তো দুই ক্ষেত্রে বিভব বের করে দুটা যোগ করে দিবি, শেষ। বুঝতে পারছি? এই বিন্দুটা ইন্ডিকেট করছে মানে, হ্যাঁ হ্যাঁ, মিডল পয়েন্টে বিভব কত, মানে ওই বিন্দুতে বিভব কত, বিভব বলতে আমরা কি বুঝি, একটা চার্জ থাকলে, একটা +q চার্জ থাকলে ওর চারপাশে যে তড়িৎ ক্ষেত্র থাকে, ওর প্রতিটা বিন্দুতে একটা বিভব কাজ করে। হ্যাঁ, তো ও যে চার্জ ওর এই পাশটা জুড়ে একটা বিভব কাজ করতেছে না, তার মানে এই পয়েন্টে একটা বিভব কাজ করতেছে, আবার ও যে -10 ওর ওর জন্য একটা বিভব কাজ করতেছে না এই পয়েন্টে। তো এই পয়েন্টে ওভারঅল বিভব কত এটা বের করতে বলছে যে। হুম, তাহলে বি এ সমান কত হবে, প্রথমে বি এ বিয়োগ বি এটা বের করি। হ্যাঁ, আমরা কি সূত্র কোনটা বসাবো, W/Q টা বসাবো, নাকি K/Q/R টা বসাবো? K/Q/R টা বসাবো, কেন, এখানে তড়িৎ ক্ষেত্র যে সৃষ্টি করতেছে ওর মানটা দেওয়া আছে, কারণ কেন এখানে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করতেছে ও, তাই না? যার দ্বারা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয় ও কখনো মুভমেন্ট করে না, এটা মনে রাখতে হবে। তার মানে কি বড়হাতের কিউ কখনো মুভমেন্ট করবে না, বুঝতে পারছি? এখানে কি ওরা মুভমেন্ট করতেছে, করতেছে না। ওকে, তাহলে কি হবে, K/Q/R, Q/R। তো এই ক্ষেত্রে কি হবে, K সমান কত, 9 × 10⁹, তাই না?
ইন্টু কিউ সমান কত +5 না। বি কেয়ারফুল, বিভবের অঙ্কের ক্ষেত্রে অবশ্যই প্লাস মাইনাস বসাইতে হবে, বুঝতে পারছি? কারণ বিভব স্কেলার রাশি, বিভব তো স্কেলার রাশি, ওখানে না হয় ভেক্টর রাশিতে প্লাস মাইনাস দ্বারা বুঝাইতাম এদিক থেকে এদিকে নতুবা এদিক থেকে ওইদিকে, সেজন্য মাইনাস প্লাস ওইটা ওভার ফ্যাক্ট মানে কি করতাম, ওভাবে দরকার ছিল না প্লাস মাইনাস, বুঝতে পারছি? কারণ ওই ক্ষেত্রে আমরা দিকের দরকার ছিল, তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রে দিক ছিল, হ্যাঁ কুলম্বের সূত্রে দিক ছিল না। তো এখন কথা হচ্ছে যে দিক যখন ছিল তখন আমরা জাস্ট বলতাম যে পজিটিভ না নেগেটিভ ওইটা বোঝার জন্য প্লাস মাইনাস দেওয়া লাগতো, কিন্তু এখানে তো বিভব স্কেলার রাশি, স্কেলার রাশি না, তো এখানে প্লাস মাইনাস বসাইতে হবে, কারণ এখানে কোনো দিক নেই। +5 আর এখানে আর সমান কত হবে, 0.4 মিটার দেওয়াই আছে। তো এখান থেকে কি গেল, এখান থেকে ভি এ বের হবে, ঠিক না? এখান থেকে কি বের হবে, ভি এ বের হবে। তো এখান থেকে ঠিক সেম ভাবে ভি বি বের করতে পারবো না? 9 × 10⁹ ইন্টু কিউ সমান কত হবে, -10 হবে, মাইনাস বসাইতে হবে কিন্তু, হ্যাঁ। আর সমান কত হবে, 0.6 মিটার না? তো এখন দুইটা বেড়ে যাওয়ার পর আমরা কি করবো, দুইটা বেড়ে যাওয়ার পর আমরা ভি সমান ওভারঅল ভি সমান ভি এ প্লাস ভি বি বের করতে পারবি না? যা হয় তা, পারবি কিনা বল, শিওর? আচ্ছা এটার উত্তর আসে কত, এটার উত্তর আসে +1.125 ইন্টু 10⁻, কত 16, 10⁻11 ভোল্ট, হ্যাঁ 10⁻11 ভোল্ট। আর এটা সূত্র এটার ইয়া কত আসে, এটার আসে যে -1.5 ইন্টু 10⁻11 ভোল্ট, হ্যাঁ। তাহলে বি এ প্লাস বিবি যোগ করলে কি হবে দেখি বলতো, +1.125 ইন্টু 10⁻11 প্লাস, কিন্তু মাইনাস দিতে হবে না, -1.5 ইন্টু 10⁻11 ভোল্ট। তার মানে এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তারপর ক্যালকুলেটর বসালে যা হয় তা, বুঝতে পারছি? তাহলে আমরা একটা নোট করতে পারি, একটা জিনিস নোট করে দিতে পারি না, বিভবের অঙ্কে চার্জের পরিমাণে প্লাস মাইনাস দিতে হবে। বিভবের অঙ্কে চার্জের পরিমাণে প্লাস মাইনাস দেওয়া লাগবে। দেওয়া লাগবে, বুঝতে বুঝাতে পারছি কিনা বল? হ্যালো, হ্যাঁ বুঝছস তো? আচ্ছা বিভবের আরেকটা সূত্র আছে, এখন আরেকটা সূত্র আমাদেরকে পড়া লাগবে। হুম, এখন হচ্ছে বিভব পার্থক্য পড়বো। এখন আমরা কি পড়বো, হ্যালো, এখন আমরা কি পড়বো, বিভব পার্থক্য পড়বো। আর এখন তো জীবন থেকে মজা একটু স্যাক্রিফাইস করতে হবে, বাইরে বাইরে যাওয়া বন্ধ। ওকে, তাহলে কি বলতে যাচ্ছি, এখন আমরা কি করবো দেখি বলতো, বিভব পার্থক্য করবো, তাই তো? একটু দাঁড়া তো। ওকে, বিভব পার্থক্য দ্বারা কি বোঝায়, বিভব পার্থক্য দ্বারা বোঝাচ্ছে ধর এখানে একটা চার্জ আছে প্লাস কিউ আবারও, হ্যাঁ। এখন তড়িৎ ক্ষেত্রের এখানে একটা বিন্দু আছে এ, এটা আরেকটা বিন্দু এ, সরি বি। এখন দুইটা বিন্দুর বিভব তো সেম হবে না, কারণ দুইটা বিন্দু আলাদা আলাদা না। আমরা প্রতিটা বিন্দুর জন্য বিভব বাইর করা শিখছি, এই বিন্দুর জন্য শিখছি, বি বিন্দুর জন্য শিখছি না? এখন বিভব পার্থক্য বলতেছে এখন এ থেকে বিতে, হ্যাঁ এ থেকে বিতে একক ধনাত্মক আধান আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হবে সেটা বিভব পার্থক্য, বুঝতে পারছি? এবং তুই আমাকে বলতে পারো বি থেকে এতে না কেন,
বি থেকে এতে হলে বি থেকে এতে, আমি ধরে নিচ্ছি এ থেকে বিতে আর কি, এটা আমার ইচ্ছা। বুঝতে পারছি? মানে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে একক ধনাত্মক আধান আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয়। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে বিভব পার্থক্য সংজ্ঞাটা কি লিখবো আমরা? তড়িৎ ক্ষেত্রের ভিতরেই হবে এটা। হ্যাঁ, তড়িৎ ক্ষেত্রের ভিতরে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে একক ধনাত্মক আধান আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয়। যে পরিমাণ কাজ সম্পন্ন হয়, এটাকে আমরা কি বলতেছি? বিভব পার্থক্য। হ্যাঁ, কাজ কাজ সম্পন্ন হয়। আচ্ছা শুন, তাহলে কৃত কাজের পরিমাণটা কি হবে? ভিবি মাইনাস বিএ। এখানে সূত্র সবসময় ভিবি মাইনাস বিএ হবে না, বুঝতে পারছি? যেখানে আনা হচ্ছে, যে বিন্দুতে আনা হচ্ছে ফিনিশিয়াল পয়েন্ট যেটা, ওই বিন্দুর বিভব মাইনাস ইনিশিয়াল পয়েন্টের বিভব। বুঝতে পারছি? একটু বুঝছিস কিনা বল। এটা এটা সূত্র। বিভব পার্থক্য, পার্থক্য মানে কি? এই বিন্দুর বিভব আর এই বিন্দুর মধ্যে বিভবের পার্থক্যটাই তো বিভব পার্থক্য, তাই না? জাস্ট সংজ্ঞাতে সুন্দর করে বলার জন্য বলে যে তড়িৎ ক্ষেত্রের ভিতরে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে একক ধনাত্মক আধান আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয়, এটা যে সংজ্ঞার জন্য। কিন্তু বিভব পার্থক্য মানে কি? এই বিন্দুর বিভবের সাথে এই বিন্দুর পার্থক্য মানে মাইনাস, তাই না? এখন এই বিন্দু থেকে এই বিন্দুর কেন বিয়োগ? কারণ আমরা একক ধনাত্মক আধানটা এই ইনিশিয়াল পয়েন্ট এটা ছিল, ফিনিশিয়াল পয়েন্ট এটা, তাই না? যেটা ফিনিশিয়াল পয়েন্ট ওইটা থেকে তুই ইনিশিয়ালটা বিয়োগ দিব, তাই না? এটা তো অলওয়েজ। তাহলে এটা, হ্যাঁ, ফিনিশিয়াল পয়েন্টের বিভব মাইনাস ইনিশিয়াল পয়েন্টের বিভব, এটা হচ্ছে বিভব পার্থক্য। তো এখন আমাকে বলতো, ডাব্লিউ সমান আমরা কি জানি? ডাব্লিউ সমান আমরা জানি না এফ এস, এফ এস বলতে পারি না। এখানে এফ এস দ্বারা কি বুঝাচ্ছে? এস দ্বারা বুঝাচ্ছে এই যে এটা হচ্ছে এস, বুঝতে পারছি? এই থেকে বি এর দূরত্ব হচ্ছে কি? এস। একটু বুঝছিস কিনা আমাকে বল। ওকে, এখন এফ কে আমরা ইয়া লিখতে পারি, ই ই কিউ লিখতে পারি। এস, আচ্ছা, মাথা ঘুরে গেছে নাকি? ই কিউ করতে আসছে দেখে বলতো। তড়িৎ 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 প্রাবল্য সূত্র, তাই না? ই সমান এফ বাই কিউ। তাহলে এফ সমান কত? ই কিউ। তাহলে বিভব পার্থক্যের সাথে আমরা একটা তড়িৎ প্রাবল্যের সূত্র, মানে তড়িৎ প্রাবল্যকে, সরি কি বলতেছি, বিভব পার্থক্যের সাথে আমরা তড়িৎ প্রাবল্যের একটা সম্পর্ক বের করে বলতেছিলাম আমরা। এখন ভিবি মাইনাস বিএ এটাকে এভাবে লেখা যায় না, ডেল ভি, এটা তো তড়িৎ পার্থক্য, সরি বিভব পার্থক্য। ইকিউএস লিখতে পারি, এটা আরেকটা সূত্র। এটা কি? আরেকটা সূত্র, বিভব পার্থক্যের সূত্র। একটু ক্লিয়ার? তারপর আরেকটা সূত্র পাইছিলাম না একটু আগে, যে কই ছিল? হ্যাঁ, বি সমান ডাব্লিউ বাই কিউ, এটা একটা সূত্র ছিল না? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? ডাব্লিউ সমান বি কিউ। তার মানে আমরা একটা জিনিস লিখতে পারি, ডাব্লিউ সমান বিভব পার্থক্যের ক্ষেত্রে এটা আমরা লিখতে পারি ভিবি মাইনাস বিএ লিখতে পারি। যখন শুধু বিভব হিসাব করতেছিলাম তখন, যখন শুধু বিভব হিসাব করতেছিলাম তখন বি কিউ,
আর এখন আমরা কি হিসাব করতেছি, এখন হচ্ছে বিয়োগ পার্থক্য হিসাব করতেছি, তখন বি এর জায়গায় বি মাইনাস বি এ একটু লিখতে পারি কিনা বল। তাহলে বিভবের অনেকগুলো সূত্র পাইছি, তাই তো? আরেকটা সূত্র আছে, এটা মুখস্থ। আরেকটা সূত্র, এটা কি মুখস্থ। এটা বলতেছে যে তড়িৎ প্রাবল্য ই সমান ডিভি ডিভাইড বাই ডিএক্স মাইনাস ডিভি ডিভাইড বাই ডিএক্স। এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে যে কি বলে, তড়িৎ প্রাবল্য সমান হচ্ছে যে, হ্যাঁ তড়িৎ প্রাবল্য আর ত্বরণ কিন্তু সেম। তুমি যদি মহাকর্ষ আর অভিকর্ষ পড়ে থাকো তাহলে এটা বোঝার কথা। তুমি তো বলে পড়ছিলা, বলে মহাকর্ষ অভিকর্ষ বলে পড়ছো, বলে ফিজিক্স পাস পেপারে পড়লে তড়িৎ প্রাবল্য আর ত্বরণ যে সেম, এটা পারলি না কেন? যাই হোক, এখন কথা হচ্ছে দেখ, এখন কথা হচ্ছে যে তড়িৎ প্রাবল্য দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে দূরত্ব, কি বলে, বিভবকে ঋণাত্মক বিভবকে যদি আমরা তার দিয়ে অন্তরীকরণ করি, দূরত্ব দিয়ে অন্তরীকরণ করি, তাহলে তড়িৎ প্রাবল্য পাই। বুঝতে পারছি? এটা জাস্ট মুখস্থ করে বলতে হবে এই সূত্রটা। তাহলে এখন আমরা ম্যাথে আসি। সব থিওরি শেষ, এখন আমরা ম্যাথে আসবো, ধুমধাম ম্যাথ করবো। জাস্ট কি করবো এবার? ম্যাথ করবো ধুমধাম। প্রথম ম্যাথটা বলতেছে যে এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, এদের মধ্যবর্তী দূরত্ব কত? এদের মধ্যবর্তী দূরত্ব কত? আওয়াজ নাই কেন? আওয়াজ নাই কেন? 100 মিটার। ভেরি গুড। তুই আওয়াজ করবি কোত্থেকে? তোকে আমি বলছি +10 কুলম। এটা চার্জ হচ্ছে কত? +10 কুলম। আর এটা চার্জ কত? প্লাস, আচ্ছা একটু চেঞ্জ করে দিই দাঁড়া, এটা তোকে আমি দিব, এই অঙ্কটা হচ্ছে তোকে আমি দিব। হ্যাঁ, এটা চার্জ হচ্ছে +20 কুলম, আর এটা চার্জ হচ্ছে কত? +4 কুলম। এটা চার্জ কত? +4 কুলম। হ্যাঁ, একটু বুঝছস তো? তো প্রশ্ন বলতেছে মধ্যবর্তী দূরত্ব যদি 160 মিটার কমায় আনা হয়, হুম সরি, মধ্যবর্তী দূরত্ব কমিয়ে 160 মিটার আনা হয়েছে। হুম, এটা 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 200 হবে, এটা 200 হবে। মধ্যবর্তী দূরত্ব কমিয়ে 160 মিটারে আনা হলো। হ্যাঁ, আচ্ছা না, মধ্যবর্তী দূরত্ব কমিয়ে 160 মিটার করতে করতে কৃত কাজ কত? কৃত কাজ কত বের করতে বলছে, বুঝছস? তো 160 মিটার যদি কমায় আনি, এখন ধর একটু আসছে, একটু আসার পর তার মানে এতটুকু দূরত্ব হয়ে গেল। আচ্ছা, এরকম অঙ্কগুলো প্রথমে কি করতে হবে জানোস? প্রথম হচ্ছে যে কোনো একটা চার্জকে ফিক্স রাখতে হবে, যে কোনো একটা চার্জকে কি রাখতে হবে? তো এখানে চার্জ আছে কয়টা? দুইটা, একটা হচ্ছে +20 কুলম, একটা হচ্ছে +4 কুলম, তাই না? তো নর্মালি আমরা বড় চার্জ যেটা, এটাকে ফিক্স রাখি, মানে এটা স্থির থাকে, আর ছোট চার্জটাকে নড়াই। বুঝতে পারছি? ছোট চার্জটাকে নড়াই। তো এখন তো ছোট চার্জটাকে নড়াই আমরা কোথায় নিয়ে আসছি? এখানে নিয়ে আসছি। এই পয়েন্টে নিয়ে আসার পর এখন দূরত্ব কত? এখন দূরত্ব হচ্ছে 160 মিটার। বুঝতে পারছি? এখন দূরত্ব 160 মিটার হয়ে গেছে না? আর কতটুকু দূরত্ব নিয়ে আসছি? 40 মিটার সরাইছি, তাই তো? 40 মিটার সরাইছি। একটু বুঝছস? ওকে, তাহলে আমাদেরকে বলছে কাজ হতো, তো আমরা কি করব? আমরা হচ্ছে যে বিভবের সূত্র কি জানি? সরি, বিভবের সূত্র বলতেছি, আমাদেরকে তো কৃত কাজের বের করতে বলছে, কৃত কাজ বের করতে বলছে। কৃত কাজের সূত্র কি জানি? ইউ ইন্টু ভিবি মাইনাস ভিএ না? তো এখন আমাকে বল, এই ক্ষেত্রে ভিবি সমান কত হবে? কে কিউ ডিভাইড বাই আর, তাই তো? আর এটাকে এ ধরি,
এটাকে বি ধরি, তাহলে এটা হচ্ছে আর এ মাইনাস এটা কিউ এ হবে কে কিউ বি ডিভাইড বাই আর বি, তাই তো? ওকে, ইন্টু কিউ নাকি? ওকে একটু দাঁড়া। হ্যালো, হ্যাঁ আচ্ছা, তাহলে আমি তো সূত্র বলে লিখছি, কি বলতেছিস না কেন কিরে? হ্যালো, আমি তো সূত্র বলে লিখছি ভি ভি বি মাইনাস ভি এ, তো ভি বি আমি তো এখানে কিউ এ লিখছি, তো কি হবে? আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, দাঁড়া আমি তোকে বলি। পয়েন্টটা এখানে একটা কাজ করে, এটাকে বুঝো, এটাকে এ ধরো, হুম, আর এই পয়েন্টটাকে বি ধরো, আমি তোকে বুঝাই বলতেছি। হ্যাঁ, কারণ কেন বলতো? বিভব পার্থক্য বলতে আমরা কি বুঝি? এটা ধর পজিটিভ কিউ, এটার কারণ তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে, এটার এক বিন্দু থেকে এ থেকে আমরা বি তে নিচ্ছি, তাই না? এটাই তো বিভব পার্থক্য, তাই না? এই ক্ষেত্রে বিন্দু তো এটা ছিল, এখান থেকে এখানে নিছি, এটা তো যেখানে ছিল এখানেই আছে, এটা কোনো কাজ আছে? নিচি তো এখান থেকে এখানে, তাই না? তাহলে বিন্দু একটা এটা হবে, আরেকটা এটা হবে না? এটা হবে। তাহলে আমরা বলতে পারি এখন কি হবে, কিউ, এটা হবে যে কিউ বি আর বি, এটা হবে কিউ এ আর এ, বুঝতে পারছি? এখন ছোট হাতের কিউর মান কত? ছোট হাতের কিউ হচ্ছে যেটা যেটা মুভমেন্ট করে, যেটা মুভমেন্ট করে সেটাকে আমরা বলছি ছোট হাতের কিউ, তাই না? মনে আছে? তার মানে ছোট হাতের কিউ হচ্ছে যে মুভমেন্ট করতেছে +4 কুলম্বটা, এটা না মুভমেন্ট করতেছে, এটা কি মুভমেন্ট করতেছে? যে কোনো একটা ফিক্স ধরতে হবে না, স্থির ধরতে হবে। আর আমরা নর্মালি বড়টাকে ফিক্স ধরি আর ছোটটাকে মুভমেন্ট করি এই টাইপের অঙ্কগুলাতে। হ্যাঁ, তাহলে +4 হবে। আর এই সূত্রটা কার জন্য? এই সূত্রটা হচ্ছে যে বিয়োগ বিয়োগের দুইটা সূত্র ছিল, একটা হচ্ছে যে কি বলে, একটা হচ্ছে কি দেখি বল না, একটা হচ্ছে যে ছোট হাতের কিউর জন্য, আর একটা হচ্ছে যে বড় হাতের কিউর জন্য। হ্যাঁ, ছোট হাতের কিউটার জন্য হচ্ছে যে আধানটা মুভমেন্ট করতেছে ওইটার জন্য একটা বিভবের সূত্র আছে, আর এটা হচ্ছে যে আধানের জন্য তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হচ্ছে ওইটার জন্য একটা বিভবের সূত্র আছে, তাই না? এই সূত্রটা কোন সূত্রে বলতেছে? যে আধানের জন্য তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, তাই না? আমরা এতক্ষণ যে প্লাস, ছোট একটা প্লাস, একটা ছোট হাতে প্লাস কিউ ধরে নিয়েছিলাম, এতক্ষণ যে একটা বড় হাতে প্লাস কিউ ধরে নিয়েছিলাম, এই অঙ্কগুলোতে আমরা বড় হাতে প্লাস কিউ বড়টাকে ধরে নিব, ছোট হাতে প্লাস কিউ ছোটটাকে ধরে নিব। এবার জাস্ট ইমাজিন ইমাজিন কর, ঠিক আছে? তার মানে কি, তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হচ্ছে কার জন্য? বড়টার জন্য না? তার মানে এটার জন্য, এটার জন্য, এই আধানের জন্য ওর তড়িৎ ক্ষেত্রটা এদিকে একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। হ্যাঁ, এই পয়েন্টে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। হুম, এখন আমরা ধরি এই বিন্দু, দেখিনি কোনটাতে কত সৃষ্টি হয়েছে। হ্যাঁ, তো এখানে কে কিউ কিউ বি সমান কত হবে? হ্যাঁ, 20 কুলম্ব, ভেরি গুড, 20 কুলম্ব। আর আর বি সমান কত হবে? 160, 160 না? আর মাইনাস এখানে কি হবে, কিউ এ সমান কত হবে দেখি বলতো? কিউ এ সমান কত হবে দেখি বলতো? 4 কুলম্ব কেন? বড় হাতের কিউ না এটা? এটাও 20 কুলম্ব, ইন্টু কি হবে, দূরত্ব হচ্ছে 200, 200 না? সবার মান দেওয়া আছে, এখন আনসার আনসার বের করতে পারবি না? এখন আমি বলি, অঙ্কটা বুঝোস না তাই তো? অঙ্কটা বুঝছস কি বুঝোস না বল? বুঝোস নাই? আমি আরেকবার বুঝাই দিই। এদিকে একটা চার্জ আছে, এদিকে একটা চার্জ আছে। হ্যাঁ, এই চার্জের মান হচ্ছে +20 কুলম্ব, আর এই চার্জের মান হচ্ছে কত? +4 কুলম্ব। এখন আমাদেরকে বলছে এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 200 মিটার। হুম, তো আমাদেরকে বলতেছে মধ্যবর্তী দূরত্ব কমিয়ে 160 মিটার করতে কৃত কাজ কত? তো এখন ওদের মধ্যবর্তী দূরত্বটা কমাইতে গেলে যে কোনো একজনকে তো নাড়াইতে হবে, তাই না? আমরা কাকে নাড়াবো? ছোটটাকে নাড়াবো, বড়টাকে স্থির রাখবো, বুঝতে পারছি? তো ছোটটাকে নাড়াই,
এখন ছোটটাকে কতটুকু নাড়াতে হবে, নিশ্চয়ই 40 মিটার এদিকে নিতে হবে, 40 মিটার এদিকে নিতে হবে না, এদিকে নিলে এখন আমরা ধরলাম আদি পয়েন্ট এ ছিল, এখন বি পয়েন্টে আনছি। হ্যাঁ, আচ্ছা এখন এখন বলবো কিনা বল। তাহলে ছোটটাকে নড়াইতে হবে, ছোটটাকে নড়াই, আমি 40 মিটার নড়াই আমরা এখানে আনছি, বুঝতে পারছি। তাহলে এখন দেখ, এখন দূরত্বটা সেম হয়েছে কিনা, প্রশ্নে যা যা আছে এটা হয়েছে কিনা, 160 মিটার দূরত্ব না এখন তাদের দুজনের মধ্যে। তো এখন বলতেছে এই যে এখান থেকে এই পয়েন্ট থেকে যে এই পয়েন্টে আনছি, এর ফলে কৃত কাজ কত হয়েছে। এখন তুই আমাকে বল, মনে আছে এই জিনিসটা মনে আছে, অনেকটা এটার সাথে এটার একটা তুলনা আছে না, এই বিন্দু থেকে বি বিন্দুতে আনছি, এই তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি করছিল কে, প্লাস পজিটিভ কিউ না, মানে বড় হাতের কিউটা না। এই ক্ষেত্রে এই টাইপের অঙ্কগুলোতে আমি ধরে নিব এই বড় হাতের কিউটা হচ্ছে এটা, আমি ধরে নিব এটা। তার মানে বল, এখন এই বিন্দুতে একটা বিভব সৃষ্টি হয়েছে, এই বিন্দুতে একটা বিভব আছে না, এই বিন্দুর একটা বিভব আছে না। এখন এই বিন্দুর বিভব বের করা আমি শিখে গেছি না, এই বিন্দুর বিভব বের করা শিখে গেছি না, বড় হাতের কিউ জানা থাকলেই হয়। বি ইজ ইকুয়াল, আমরা কি জানি, এই যে কোথায় গেল, এই যে বি ইজ ইকুয়াল কে ইন্টু ডিভাইড বাই কিউ ডিভাইড বাই আর। এখানে বড় হাতের কিউটা কি, যার কারণে তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হচ্ছে। এই টাইপের অঙ্কতে আমি কি বলছিলাম, এই টাইপের অঙ্কতে আমি ধরে নিব ওর কারণে, বড়টার কারণে তড়িৎ ক্ষেত্রটা ফুল সৃষ্টি হচ্ছে, বুঝতে পারছি। তাহলে আর আর দ্বারা কি বুঝতাম, এই কিউ থেকে এই বিন্দুর দূরত্ব, এই কিউ থেকে এই বিন্দুর দূরত্ব, বুঝতে পারছি। এখন আমাদেরকে বলছে কৃত কাজ কত। এখন তুমি ইজি, কৃত কাজের সূত্র আমরা কি জানি, কিউ ইন্টু ভি বি মাইনাস বি এ না। তো কিউ, এই ছোটাতে কিউ হচ্ছে যেটা মুভমেন্ট করা হয়েছে, +4 কুলম্বটা হচ্ছে মুভ করা হয়েছে, ঠিক না, এক জায়গা থেকে এক জায়গায় আছে, তাহলে +4 বসে দিলাম। এখন তুমি বলো, এ পয়েন্টের বিভব বের করতে পারবো না, আবার বি পয়েন্টের বিভব বের করতে পারবো না, কারণ ভি বি দ্বারা কি বোঝাচ্ছে, বি বিন্দুর বিভব, আর এ দ্বারা কি বোঝাচ্ছে, এ বিন্দুর বিভব, তাই না। বিভব কার জন্য বের করতে হবে, ওর জন্য বের করতে হবে না। তো ওর জন্য আমরা কি কি জানি, কে ইন্টু কিউ ডিভাইড বাই আর। তো এই বিন্দুটার দূরত্ব হচ্ছে 160 মিটার, তাহলে আর সমান 160 হবে। আর এই বিন্দুটার দূরত্ব হচ্ছে যে 100, 200 ছিল না, ফুলটা ফুল 200 ছিল না, তো 200 হবে। আর কিউর মান তো দুই ক্ষেত্রে 20 হবে, কারণ ওর জন্য কি হচ্ছে, বিভব সৃষ্টি হচ্ছে এদিকে একটা এদিকে একটা। হ্যাঁ, ওর জন্য, কারণ আমরা এই অঙ্কের ক্ষেত্রে আমরা ওকে দিব যে, ওকে ধরে নিব যে ওর কারণে তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হচ্ছে, এই যে ও। হ্যাঁ, বড়টাকে বড় হাতের প্লাস কিউ ধরে নিব। হ্যাঁ, তো এখন ওর কারণে এই বিন্দুতে একটা বিভব সৃষ্টি হলে এই বিন্দুর বিভব কিভাবে বের করতে হয়, ওর কারণে সৃষ্টি হলে সে সূত্র আমরা জানি। এই বিন্দুতে বিভব সৃষ্টি হলে কি কিভাবে বের করতে হয় সেটাও আমরা জানি। এখন বিভব পার্থক্য বলতে কি বোঝায়, এই বিন্দু আর এই বিন্দুর পার্থক্য তো বিভব পার্থক্য। তাহলে এটা মাইনাস এটা, বি বি মাইনাস বি এ, আর কি যোগ আর যেহেতু আছে তাহলে এখানে কিউ গুণ হবে, কারণ কেন, একটু আগে সূত্র পাইছি, এই যে অঙ্কটা এবার বোঝানো গেছে। এখন তোকে তোকে একটা অঙ্ক দিচ্ছি, এই অঙ্কটা তুই করলে proof নিজে করতে হবে আর কি। প্রশ্ন বলতেছে যে এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, এদের মধ্যবর্তী দূরত্ব কত, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে যে 100 মিটার, দূরত্ব কত, 100 মিটার। এই বস্তুটার চার্জ প্লাস 10 কুলম, এই বস্তুটার চার্জ প্লাস কি 10 কুলম, এই বিন্দুর চার্জ প্লাস 10 কুলম, ওই বিন্দুর চার্জ কি প্লাস 10 কুলম। হ্যাঁ, বুঝতে পারছি। মধ্যবর্তী দূরত্ব কমিয়ে 50 মিটার করতে কৃত কাজ কত। কৃত কাজ কত, তুই আগের অঙ্কটাই না, শুধু পার্থক্য কোথায়, আগের অঙ্কতে চার্জের পার্থক্য ছিল, মানে একটা বড় ছিল একটা ছোট চার্জ ছিল, বড়টাকে আমরা স্থির করতাম, ছোটটাকে আমরা মুভমেন্ট করাতাম, তাই না। কিন্তু এই ক্ষেত্রে দুইটাই সমান, তো এই ক্ষেত্রে কি করতে হবে, তোর মনের ইচ্ছা, তুই এটাকে ধর আর এটাকে ধর, যে কোনো যে কোনো একটাকে বড় হাতের কিউ ধরবি, যে কোনো একটাকে ছোট হাতের কিউ ধরবি, যে কোনো একটাকে ধরবি যার কারণে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, ওই তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হওয়ার কারণে এই বিন্দুতে বিভব, এই বিন্দুতে বিভব। আর ছোট হাতের কিউ ধরবি যে কোনো যেটা মুভমেন্ট করার জন্য, তো মান তো সেম, ঠিক ঠিক না, পারবি না। যে কোনো একটাকে তুই মুভমেন্ট করাবি, ছোট হাতের কিউ ধরবি, আর যে কোনো একটাকে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হচ্ছে ওইরকম কিউ ধরবি, মানে বড় হাতের কিউ ধরবি, বুঝতে পারছি। অঙ্কটা পারবি কিনা আমাকে বল।
তাহলে এটা হোমওয়ার্ক। ওকে, তারপর হচ্ছে কি, এখন বলতেছে যে প্রতিটি 220 ভোল্টের ভোল্টে চার্জিত চার্জিত সম আকারের চার্জিত সম আকারের সম আকারের 8টি ছোট গোলাকার ফোঁটাকে গোলাকার ফোঁটাকে মিলিত করে কি করে মিলিত করে একটি বড় ফোঁটায় পরিণত করা হলো। মনে আছে তো, একটা সূত্র শিখিয়ে দিয়েছিলাম, ডাইরেক্ট বড় ফোঁটার ব্যাসার্ধ বের করে বলতে পারবি। একটি বড় ফোঁটায় পরিণত করা হলো। বড় ফোঁটার বিভব কত হবে? বড় ফোঁটার বিভব কত হবে? এটা কোথায় আসছে? এটা আসছে বুয়েটে 14-15 সালে। ওকে, দেখা যাক কি নাই না নয়। ওকে, তাহলে সলিউশন করি। কি বলছে? প্রতিটি 220 ভোল্টে চার্জিত সমান্তরালে 8টি ছোট গোলাকার ফোঁটা, ঠিক না? এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই 8টা ফোঁটাকে এক করে একটা বড় ফোঁটায় পরিণত করা হয়েছে, তাই তো? তো বড় ফোঁটায় পরিণত করা হলে প্রতিটা চার্জ যদি কিউ হয়, হ্যাঁ, প্রতিটা চার্জ কিউ হলে বড়টার চার্জ কি হবে? 8Q না? এটা পরে আসছি না আমি। ওকে, তো ধরে নিলাম এটার চার্জ হচ্ছে V2, আর এগুলোর প্রতিটা চার্জ বলতেছি, এটা বিভব, বড়টার বিভব হচ্ছে কত? V2, আর ছোটগুলোর বিভব কত? V1। ছোটগুলোর বিভব কত? V1। হ্যাঁ, তাহলে V2 সমান কত হবে? V2 সমান হবে না যে K×Q/R? তাহলে আমরা বলতে পারি K×8Q/ কত, আর এর মানটা বের করতে হবে, তাই তো? আর এর মান বের করার ডাইরেক্ট সূত্র কি? আর সমান আমরা কি জানি? √3n/r, তাই না? তো এখানে কত 8 না? তাহলে 2r। কারণ কেন? n এর মান কত? 8। তো 8 কে ঘনকিউব করলে কত হয়? 2 হয়, তাহলে 2r। তাহলে এটার মান কত হবে? 2r না? তাহলে V2 এর মান পাইছি মানে একটা ফরম্যাটটা পাইছি। V1 এর মান কত হবে? V1 এর মান হচ্ছে K×Q/R লেখা যায় না? K×Q/R। প্রতিটা ছোট ছোট গোলকের বিভবের কথা চিন্তা কর। প্রতিটা ছোট ছোট গোলক, এটাকে যদি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখি, এটাকে একটু বড় করে লিখি, কেমন? একটু বড় করে আঁকি। গোলাটা এরকম না? মাঝখানে আছে একটু প্লাস, কিউ চার্জ না? কিউ চার্জ কিনা বল? আর ওর ব্যাসার্ধ কত? একটুক না? তো এই পয়েন্টে যদি ব্যাসার্ধ আর হয়, তাহলে আমরা কি ধরতে পারি? এটা সূত্র সেম বলতে পারি না? K×Q/R। সূত্রটা বুঝছস তো? ওকে, যেহেতু আর ব্যাসার্ধ কেন দিচ্ছি, কারণ আমাদেরকে বলা যায় যে কোন বিন্দুতে, হ্যাঁ, তো আমরা কি ব্যাসার্ধ ধরে নিছি আর কি। তাহলে V1 আর V2 সূত্র পাইছি। এখন আমাকে বল, V2/V1 করতে পারি না? V2 সমান কত? K/8Q/R। সরি, আমি কপি করে নিয়ে যাই, বাজি, দুইটা একসাথে নিয়ে যাই। ওকে,
ঠিক আছে, তাহলে কে কে কাটাকাটি গেছে না, কে কে কাটাকাটি গেছে। তারপর 8 কিউ/2 আর আছে ইন্টু কি হবে, 8 উপরে উঠবে কিউ, তাহলে ভি2 ভি1, এখানে কি হবে 8/2 রয়ে যাবে তাই না। 8/2 রয়ে গেলে আমাদেরকে বড়টা বিভব বের করতে বলছে তাই তো, ভি2 বের করতে বলছে, তাহলে ভি2 সমান কি হবে 8/2 ইন্টু ভি1 তাই না। আর ভি1 এর মান দিয়ে দিছে না 220 ভোল্ট, এ দেখ প্রতিটা বিভবের মান দিয়ে দিছে, এইটারও 220 ভোল্ট, এটারও 220 ভোল্ট। আর এটাকে যদি সূত্রে কনভার্ট করি তার মানে আমরা বলতে পারি কে ডিভাইড বাই কিউ বাই আর সমান 220 ভোল্ট, বলতে পারি না প্রতিটার। তাহলে এখন পারা যাবে, তাহলে এটা হচ্ছে আনসার। ওকে ওকে, তারপর হচ্ছে কি আরেকটা অঙ্ক করি আমরা। 20 মাইক্রো কুলম্ব বিশিষ্ট একটি চার্জ, হ্যাঁ হ্যাঁ জামাত গেছে এখন, বিশিষ্ট একটি চার্জ বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করে, কি তৈরি করে, বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করে। হ্যাঁ, চার্জটি থেকে চার্জটি থেকে 10 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার দূরত্বে, 10 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার দূরত্বে দুটি বিন্দুর অবস্থান, দুটি বিন্দুর অবস্থান, হুম, দুটি বিন্দুর অবস্থান। ওকে, একটি বিন্দু হতে অপর বিন্দুতে একটি ইলেকট্রন নিতে, একটি বিন্দু থেকে একটি বিন্দু থেকে অপর বিন্দুতে ইলেকট্রন নিতে, অপর বিন্দুতে ইলেকট্রন নিতে, ইলেকট্রন নিতে কাজের পরিমাণ বের করো। কাজের পরিমাণ কি করো, বের করো, বুঝতে পারছি। তাহলে কি বলতেছে, একটা চার্জ আছে, কি আছে, একটা চার্জ আছে, আমরা তাহলে সলিউশন করি। এখানে একটা কি আছে, চার্জ আছে, চার্জটা কত 20 মাইক্রোকুলম তাই না, 20 মাইক্রোকুলম, খুব ভালো কথা। চার্জটা থেকে 5 সেন্টিমিটার দূরে আর 10 সেন্টিমিটার দূরত্বে দুটো অবস্থান হবে। ধর এখান থেকে একটু একটা দূরত্ব আছে যেটা হচ্ছে 5 সেন্টিমিটার, এটাকে আমরা বি বিন্দু বলতেছি, আর এই বিন্দুটা হচ্ছে যে 10 সেন্টিমিটার, একটু বুঝছস, 10 সেন্টিমিটার দূরত্ব আছে। এখন বলতেছে যে বি বিন্দু থেকে মানে একটি বিন্দু থেকে অপর বিন্দুতে ইলেকট্রন নিতে কাজের পরিমাণ বের করো। তো আমরা চাইলে এখান থেকে এখানে নিতে পারি, এখান থেকে এখানে নিতে পারি, তো আমরা এখান থেকে এখানে নিব। হ্যাঁ, এখান থেকে এই বিন্দু থেকে এই বিন্দুতে কি নিচ্ছি, আমরা ইলেকট্রন নিচ্ছি। ইলেকট্রনের চার্জ কত, -1.6 ইন্টু 10⁻19 কুলম তাই না, ইনভার্স 19 কুলম, -1.6 ইন্টু 10⁻19 কুলম। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে একটু সুন্দর করে লিখি ভাই, 10⁻19 কুলম, এইটাকে আমরা ছোট হাতের কিউ ধরতে পারি না, আর এটাকে আমরা বড় হাতের কিউ ধরতে পারি না, কারণ যেটা স্থির থাকে সেটাকে আমরা বড় হাতের কিউ ধরি, আর যেটা মুভমেন্ট করে সেটাকে আমরা ছোট হাতের কিউ ধরি, তাই না। আবারও আগে সূত্র দিয়ে হবে না, কারণ কাজের পরিমাণ বের করতে হচ্ছে, কাজের পরিমাণ সূত্র একটাই, কিউ ইন্টু ভি ফিনিশিয়াল, ফিনিশিয়াল হচ্ছে এখানে এ তাই না, ভিবি, পারবি না,
পারবি? এই বিন্দুতে বিভব সৃষ্টি হচ্ছে কার জন্য? ওর কারণে। বি বিন্দুতে বিভব সৃষ্টি হচ্ছে কার কারণে? ওর কারণে। ওর কারণে না? তাহলে সূত্র কোনটা হবে? সূত্র হবে k ইন্টু কিউ বাই আর। দুই ক্ষেত্রে এই বিন্দুর জন্য বি বিন্দুর জন্য। এই বিন্দুর জন্য আর হবে 10 সেন্টিমিটার আর বি বিন্দুর জন্য হবে 5 সেন্টিমিটার। মিটারে কনভার্ট করতে হবে। বাকিটা তুই করতে পারবি কিনা আমাকে বল। তাহলে দিয়ে দিলাম অঙ্কটা। তারপর হচ্ছে যে আমাদের আজকে দিনের লাস্ট অঙ্ক মনে হয়। আর করাবো নাকি দেখা দেখে। হ্যাঁ লাস্ট অঙ্ক আজকের। হুম। এক মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রে সব বাহু সমান হয় তাই না? বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের প্রতিটি কোণায় 5 ইন্টু 10 কুলম্ব চার্জ স্থাপন করা হলো। চার্জ কি করা হলো? স্থাপন করা হলো। ওকে। বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব নির্ণয় করো। বর্গক্ষেত্রের কেন্দ্রে গত ক্লাসে তড়িৎ প্রাবল্য নির্ণয় করা শিখেছি তাই না? কেন্দ্রে তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রে ঝামেলা ছিল কারণ কেন দিক টিক ছিল। এই ক্ষেত্রে তো দিক নেই, এটা স্কেলার রাশি না, তাই এখানে কোনো ঝামেলা হবে না। আমি তোকে দেখাই দিচ্ছি। বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব নির্ণয় করো। তাহলে আমরা সলিউশন করি। প্রথমে আমরা বর্গক্ষেত্র নিয়ে একটা নিব। এই যে একটা বর্গক্ষেত্র নিলাম। তো কি বলতেছে? বর্গক্ষেত্রের প্রতিটা বাহু কত? 1 মিটার তাই না? তার মানে এটা একটা যদি 1 মিটার হয় আরেকটা 1 মিটার হবে। 1 মিটার। তাহলে এটা 1 মিটার, এটা 1 মিটার, এটা 1 মিটার তাই না? প্রতিটি কণায় কি আছে? 5 ইন্টু 10 টু দি 5 ইন্টু 10 কুলম্ব চার্জ আছে। 5 ইন্টু 10 কুলম্ব চার্জ আছে তাই না? 5 ইন্টু 10 কুলম্ব চার্জ আছে। 10 কুলম্ব চার্জ আছে, দেখছস? এখন এখন আমাকে বল আমাদেরকে বলছে কেন্দ্রের মধ্যে ইয়া কত, বিভব কত সেটা নির্ণয় করতে। তো বর্গক্ষেত্রের কেন্দ্র কিভাবে বের করে? দুইটা কর্ণ আঁকতে হবে না? দুইটা কর্ণ যেদিকে ছেদ করবে সেটা হচ্ছে কি? কেন্দ্র। তাহলে কেন্দ্র হচ্ছে কোনটা? কেন্দ্র পাওয়া গেছে এটা। তো এখন আমাদেরকে বলতেছে যে এই কেন্দ্রের বিভব কত সেটা বের করতে। তো কেন্দ্রের বিভব কত বের করতে এটা একদম ইজি না? একদম ইজি। কেন ইজি আমি বলি। প্রথম কথা হচ্ছে যে এতটুকু দূরত্ব বের করতে হবে তাই না? এতটুকু দূরত্ব বের করতে হবে না? প্রতিটা চার্জ থেকে এতটুকু দূরত্ব বের করতে। স্ক্রিন দেখা যাচ্ছে না যে কি বলছ? তারা আবার দিচ্ছি, দেখ এখন দেখা যাচ্ছে কিনা দেখ। কেন দেখা যাচ্ছে? ওকে। তাহলে দেখ, তাহলে কেন্দ্রের প্রতিটা চার্জ থেকে এই কেন্দ্র পর্যন্ত দূরত্ব বের করতে হবে না? তার মানে এটি কেমনে বের করে? আমরা জানি কর্ণ সমান কি √2a। এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য তাই না? তার মানে ব্যাসার্ধ সমান কি হবে? ব্যাসার্ধ সমান এটা গত ক্লাসে দেখাই দিচ্ছি আমি, √2a ডিভাইড বাই 2 তাই না? তার মানে প্রতিটা চার্জ থেকে কেন্দ্র দূরত্ব কত বেড়ে গেছে এটা তাই না? এখন প্রতিটা চার্জই সমান, তার মানে প্রতিটা চার্জের জন্য এই জায়গায় বিভবটা সমান। এই জায়গায় বিভবটা সমান। তাহলে এটাকে এ বিন্দু নাম দিই, এটাকে বি বিন্দু নাম দিই, এটাকে সি বিন্দু নাম দিই, এটাকে ডি বিন্দু নাম দিই। ঠিক আছে? প্রতিটা কোণায় চার্জের মান সমান। চার্জ থেকে যে জায়গায় বিভব বের করতেছি ওই বিন্দুর দূরত্ব সমান তাই না? তাহলে এই জায়গায় এই বিন্দুটার বিভব যা হবে
এই জায়গায় এই বিন্দুটার বিভব তা হবে, এই বিন্দুটার বিভব তা হবে, ওই বিন্দুটার বিভব তা হবে, তাই না? তাই না? তাহলে টোটাল বি সমান কত বলতে পারি? এই জায়গায় টোটাল টোটাল বি কত হবে? বি এ প্লাস বি বি প্লাস বি সি প্লাস বি ডি। এখন তুই আমাকে বল, বি এ বি 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 সি বি ডি এগুলো কি আলাদা বের করা লাগবে? আলাদা বের করা লাগবে না, একটা বের করলেই হচ্ছে। একটা বের করলে এটার সাথে 4 গুণ করে দিলে হচ্ছে না? কারণ সবার তো বিভবই সেম, ঠিক না? তো আমরা আলাদা আলাদা কেন বের করবো? একটা বের করবো, এটার সাথে 4 গুণ করে দিলে তো চারটার যোগফল বেড়ে যাচ্ছে, তাই না? তাহলে কি হবে সেটা? কে ইন্টু কিউ বাই আর। বুঝতে পারছি? এই ক্ষেত্রে 4 এর মান কত হবে? 4 তো 4 থাকবে, কে এর মান 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, 10 টু দি পাওয়ার 9 না? 10 টু দি পাওয়ার 9, আর কিউ এর মান তো দিয়েই দিছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 9, সরি 5 ইন্টু 10, 5 ইন্টু 10 কুলম, 5 ইন্টু 10 কুলম। হ্যাঁ, আর আর এর মান কত? আর এর মান হচ্ছে এটা, এটা হচ্ছে আর এর মান। এটা বসাই দিতে পারবি না? এটা বের করতে, এটা বের করতে পারবি না? আচ্ছা, এর মান তো 1, তাহলে √2/2। তো এটা হলে এটাকে এভাবে লেখা যায় না? দেখতো 1/√2, 1/√2 আসবে আর কি, 1/√2 আসবে না? তাহলে 1/√2 বসাই দাও। তাহলে এবার অঙ্কটা করতে পারবো না, মানে ক্যালকুলেটর বসাইতে পারবো না। তাহলে এটা হচ্ছে আনসার। বুঝতে পারছি? এটা কোথায় আসছে? এটা রুয়েটে আসছিল। এটা কোথায় আসছে? রুয়েটে আসছিল। কত সালে আসছে? 7-8 সালে আসছে, 7-8 সালে আসছে। ওকে, তাহলে এবার তোমাকে 2টা হোমওয়ার্ক দিই, এগুলো করে রাখবা। 12 মাইক্রোকুলম এবং 8 মাইক্রোকুলম, 8 মাইক্রোকুলম দুটি বিন্দু চার্জ পরস্পর থেকে, দুটি বিন্দু চার্জ পরস্পর থেকে, দুটি বিন্দু চার্জ পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরত্বে, চার্জ দুটিকে 10 সেন্টিমিটার দূরত্বে, 10 সেন্টিমিটার দূরত্বে চার্জ দুটিকে 6 সেন্টিমিটার ব্যবধানে নিয়ে আসছে। সেন্টিমিটার গুলোকে অবশ্যই মিটারে নিতে হবে। নিয়ে আসতে কতটুকু কাজ করতে হবে? পারবি না? ওই যে প্রথম অঙ্কগুলো যেগুলো করাইছি, কতটুকু কাজ করতে হবে? তারপর 2 নাম্বার হচ্ছে যে একই মাপের 27টি বৃষ্টির ফোঁটা। 27টা কয়টা কিসের ফোঁটা? বৃষ্টির ফোঁটা। বৃষ্টির ফোঁটা প্রত্যেকটিকে 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 220 ভোল্ট দ্বারা চার্জিত করা হলো। কি করা হলো? চার্জিত করা হলো। হ্যাঁ, চার্জিত করা হলো বৃষ্টির ফোঁটাগুলো ফোঁটাগুলো একত্রিত হয়ে একত্রিত হয়ে একটি বড় ফোঁটায় পরিণত হলো। একটি বড় ফোঁটায় পরিণত হলে একটি বড় ফোঁটায় কি হলে পরিণত হলে ফোঁটার বিভব নির্ণয় করো। বড় ফোঁটার বিভব নির্ণয় করো। পারবি না? বড় ফোঁটার বিভব হুম, তাহলে পারবি কিনা বল? এগুলো করে রাখ তাহলে। এটা আসছে বুয়েটে কত সালে? 11-12তে আসছে। হুম, আর এটা কোথায় আসছে? চুয়েটে আসছে 5-6-টে। তাহলে আজকে ছুটি।